এই ব্যাপারটা সত্যি খুব একটা স্বাভাবিক না। তো আমি শুনি কি ঘটেছিল তার সাথে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি একটু জানিয়ে দেন যে আপনি কোথা থেকে এসেছেন। হ্যালো লিসনার, আমি আশিক বলছি। আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে এসেছি। ওকে, আপনি যেখানকার ঘটনা বলবেন সেটা তো নিশ্চয়ই ঢাকার না, আপনার হোম ডিস্ট্রিক্ট। জি, আমার বাসা হচ্ছে নোয়াখালী জেলার বেগমগঞ্জের গণিহাকিমপুর গ্রামে। ওকে, সো এই ঘটনাটা ঘটেছে ব্রিটিশ আমলে। এটা আমার বাবা, আমার আম্মা, আমার দাদা দাদির কাছ থেকেও শুনেছি এটা। সো ব্রিটিশ এটা অ্যাকচুয়ালি হয়েছে আমার বাবার দুঃসম্পর্ক এক মামার সাথে। তো ব্রিটিশ আমলে একবার ওনাদের বাড়িতে একজন ফকির বাবা, একটা পঙ্গু টাইপের আর কি ল্যাংড়া ফকির যেটাকে বলা হয়, ওখানে একটু ভিক্ষা করতে গেল, বা যে বলল যে একটু খেতে দেন, আমি অনেক দূর থেকে এসেছি, তার বাড়ির লোকজনদের কাছে কিছু খাওয়া ছিল। কিন্তু আমার বাবার মামারা তখন একটু যৌবন, একটু আমরা তো অনেকেও ভুল করে থাকি, তো ওনারা কি করলো, ওই বৃদ্ধ ফকিরটার লাঠিটা নিয়ে গেল এবং একটু আর এটা ফেরত দিল না। তার ফলে কি হলো, উনি পড়ে গেল, ফেরত দিল না, একটু ফাজলামি টাইপের কাজ করলো, হাসি তামাশা করলো। তো একটা সময় লাঠিটা তারা খেলতে খেলতে ভেঙে ফেলে। তো তখন বৃদ্ধ ফকির বাবা বললো যে আমি ল্যাংড়া মানুষ, তোমরা আমার সাথে এই কাজটা করলা, তো আমি তোমাদের একটা অভিশাপ দিয়ে দিচ্ছি। তোমাদের বাড়িতে যত ছেলে মেয়ে না থাকুক, তাদের কারণ 7 পুরুষ পর্যন্ত কোনো না কোনো সন্তান ল্যাংড়া হবে। তো সবাই তখন এটা হালকা ভাবে নেয়। তো এটা একটা টাইমে তারা হেসেই উড়িয়ে দেয়। কিন্তু কিছুদিন পর আমার আব্বার বড় মামা বিয়ে করেন, কিন্তু উনি এখন নেই, উনি ইন্তেকাল করেছেন, অনেক 20-30 বছর হয়ে গেছে। তো ওনার প্রথম সন্তানই ছেলে হলো, কিন্তু ল্যাংড়া। আচ্ছা, কিছুদিন পর আমার আব্বার ছোট মামারও বিয়ে হয়, এটা আরো পাকিস্তান বলে। তো তখনও দেখা গেল তার দুই ছেলে এক মেয়ে আছে। তার যে ছোট মেয়ে, সেটা ল্যাংড়া, একটু প্রতিবন্ধী টাইপের হয়। আচ্ছা, এটা ওই ফ্যামিলি আরো বেশ কয়েকজনের সাথে হলো। তো এটা এখনো চলে আসছে। এটা এখনো বন্ধ করার কোনো উপায় পাওয়া যায় না? সাথে কথা হয়েছিল, তো উনি বললো যে লোকটা অভিশাপটা দিছে সে মানে খুব নামাজি লোক ছিল। আল্লাহ মানে তার যে কষ্টটা থেকে, সে যে কষ্ট, সেটা আল্লাহর কাছে সহ্য হয় নাই। মানে সে খুব কষ্ট থেকে আর কি অভিশাপটা দিছিল, যার ফলে এটা বন্ধ করা একমাত্র আল্লাহ ছাড়া কারোর কাছেও মানে সম্ভব না। আপনারা যেটা করতে পারেন, আল্লাহর কাছে হাত তুলুন, ক্ষমা চান, আল্লাহ মাফ করুন। আমরা আপনার পরবর্তী ঘটনায় যাব, আপনার কাছে আসছি আবার। তার আগে আমি একটা ছোট ঘটনা বলি। সেই ঘটনাটা খুবই অন্যরকম, একটু অদ্ভুত টাইপের ঘটনা। এবং আমরা জানি যে অনেক সময় আমরা বিশ্বাসও করি যে আমাদের আপনজন যখন পৃথিবী থেকে চলে যায়, তারপর কিছু মানে এক একজনের সাথে এক এক ধরনের ঘটনা ঘটে। আমি চেয়েছিলাম খুব বেশি রকম যিনি এই ঘটনাটি পাঠিয়েছেন তাকে স্টুডিওতে হাজির করতে, বাট যেহেতু রাতের প্রোগ্রাম তিনি আসতে পরে রাজি হননি, বা সামহাউ তিনি রাজি হননি। আমার সাথে কথা হয়েছে, বাট তিনি রাজি হননি শেষ পর্যন্ত। তিনি রাজি হয়েছেন, তার ফ্যামিলির লোকজন রাজি হন না আগে। তো আমরা সরাসরি তার ঘটনায় চলে যাচ্ছি এবং ঠিক যেভাবে লিখেছেন তিনি সেভাবে করছি। উনি লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। এত রাতে স্টুডিওতে এসে বলা সম্ভব নয়, তাই লিখে পাঠালাম। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। ঘটনাটি আমার নানুর সাথে ঘটে যায়। আমার নানা মারা যান 2013 সালে। উনি একদিন রাতে ব্রেইন স্ট্রোক করেন এবং যেটি কিনা ব্রেইন হ্যামারেজে নামে পরিচিত আছে। ব্রেইন হ্যামারেজ নামে পরিচিত। সময়টা ছিল 3টার একটু পরে। আমার নানু ব্যাপারটা বুঝতে পেরে বাসার সবাইকে ডেকে তোলেন এবং যেহেতু তখন রাত, তাই আমার নানু আমার মামারা ভোর হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকেন। হঠাৎ করে নাকি আমার নানু নাকে অনেক সুন্দর একটা আতরের গন্ধ পান। বলে রাখি যে আমার মামারা কেউ আতর ইউজ করতো না, শুধু শুক্রবার ছাড়া। যেহেতু ওই সময় আমার নানার অবস্থা বেশি ভালো ছিল না, তাই নানু আর সেই দিকে বেশি খেয়াল করলেন না এবং আমার নানাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। এরপর আমার নানা 24 দিন হসপিটালে থাকেন এবং তারপর ইন্তেকাল করেন। অদ্ভুত ঘটনাটা যেটা যে আমি ফিল করছি, সেটা শুধু আমার সাথেই ঘটছে। আমার নানা মারা যাওয়ার পরে ওনাকে হসপিটাল থেকে আনা হয়, গোসল
এবং জানাজার নামাজ সম্পূর্ণ করে ওনাকে নানুর বাসার নিচে রাখা হয়। বলে রাখি, বাসাটা 6 তলা বাসা এবং নানুরা 3 তলায় থাকতেন। হঠাৎ করে আমি সেই বাসাটায় অদ্ভুত সুন্দর আতরের একটা গন্ধ পাই এবং গন্ধ পেতে থাকি এবং কিছুটা আগরবাতি মিশ্রিত গন্ধ। আমি রুমের চারপাশে ভালো করে তাকাই এবং দেখি কেউ কি আতর লাগালো নাকি নিচ থেকে আগরবাতি নিয়ে ওপরে উঠলো। পুরো বাসাটাতে এসে দেখলাম যে তেমন কিছুই না। 3 তলার একটা বেডরুম, তা আবার অনেক ভেতরে, এবং সেই বেডরুমের ভেতর থেকে বাইরে গন্ধ আসা সম্ভব না। গন্ধটা খুব স্বল্প সময় থাকলো এবং আমি ভাবলাম হয়তো আমার মনের ভুল। এরপর আমরা আমার নানাকে দাফন করি এবং বিক্রমপুরের পৈতৃক কবরস্থানে তাকে দাফন করা হয়। আমার নানুদের বাসায় নানুদের বাসায় নামাই দিয়ে আমরা আমাদের বাসায় মানে ধানমন্ডিতে চলে আসি। পরীক্ষা থাকার কারণে 4 দিনের মাথায় আমাকে পড়তে বসতে হয়। আবারও খুব সুন্দর একটা আতরের গন্ধ পাই। ইভেন আমার বাসাটায় কখনো কেউ আতর ব্যবহার করতো না এবং আমাদের বাসায় কোনো আতর নেই। আমার মনে হয় এত সুন্দর গন্ধ, এত পবিত্র সেই গন্ধটা ক্রমে বাড়তে শুরু করেছে। হঠাৎ করে আমি বলে বসি, নানা ভাই, তুমি কি আসছো? তুমি কি আমার কাছে আসছো নানা ভাই? আমি ফিল করি গন্ধটা আমার খুব কাছে। সহজ ভাষায় যদি বলি, কেউ যদি খুব কাছে আসে, শরীরের সাথে মিশে দাঁড়ায়, তাহলে যেমন ভাবে, বা কারো বুকে মাথা রাখলে যেভাবে তার গায়ের গন্ধ নাকে এসে লাগে, ঠিক তেমনি খুব অল্প সময়ের মধ্যে গন্ধটা হালকা হতে শুরু করে এবং আস্তে আস্তে বিলীন হয়ে যায়। ওই দিনের পর আজ পর্যন্ত আমি কখনো সেই গন্ধটা ফিল করিনি। নানু বলেন, মানুষ মারা গেলে নাকি তাদের আত্মা ঘোরাঘুরি করে। আমি জানি না আসলেই তাই কিনা, তবে এত পবিত্র গন্ধ হয়তো আর আমার নাকে আসবে না। নানু এটাও বলেন, হয়তো যেদিন নানাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল সেই দিনই তার নানার জান কবজ করার জন্য আজরাইল চলে আসছিলেন। না হলে এত রাতে কে এত সুন্দর। আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই ঘটনার জন্য। আমি চাইবো যারা শুনছেন তারাও আমাদেরকে এরকম বেশ কিছু ভালো ভালো ঘটনা উপহার দিবেন। আশা করছি যে আমাদের এই আহ্বানে আপনারা সাড়া দেবেন। আমরা চলে যাচ্ছি আবারও আমাদের প্রথম অতিথির কাছে এবং তার যে সেকেন্ড যে স্টোরিটা আছে সেই স্টোরিটা আমরা শুনবো। এই যে সেকেন্ড স্টোরিটা, এইটা কোথায় ঘটেছিল? এটা হচ্ছে ঠিক আমাদের গ্রামের বাড়িতেই, নোয়াখালীর কোনো হাকিমপুরে। এটাও ব্রিটিশ আমলের ঘটনা। আপনার সাথে ঘটেছিল ব্ল্যাক ম্যাজিকের একটা ঘটনা? আচ্ছা, ব্ল্যাক ম্যাজিকের আগে বলি। এটা হচ্ছে এই কিছুদিন আগেই আমি একবার অফিস করে আসি, টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ি। বেশ রাতও হয়ে যায়। তো ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখি যে আমি এক ফ্রেন্ডের সাথে ঘুরতেছি, সাডেনলি আমি একটা স্লিপ করে পায়ে ব্যথা পেয়েছি। আচ্ছা, ঘুমের মধ্যে দেখছেন? হ্যাঁ, ঘুমের মধ্যে ট্রেনে আমার ডান পাটা স্লিপ করছে সাডেনলি। তো ব্যথা পেয়েছি, কিন্তু ব্যথা ফুলে গেছে। তখনই আমার ঘুমটা ভেঙে যায় এবং তখনই দেখি যে আমার বাম পাটা, আমার ডান পাটা ফুলে গেছে, অনেক ফুলে গেছে। তো আমি ব্যথা খুব চিৎকার করে, আমার সাংঘাতিক ব্যথা, পা ফুলে গেছে, লাল হয়ে গেছে। এটা আপনি আবার ঘুম থেকে ওঠার পরে? হ্যাঁ, মানে ব্যথাটা পাওয়ার পরে আমি খুব অদ্ভুত মানে উঠে যাই আমি। তো তখন আমার আম্মা আব্বাকে ডাকি, তো ওনারা এসে দেখলো। তো তখন কিছু বোঝে ওরা যাচ্ছিল না, তো আমাকে বললো যে ভয় পাও না, তুমি তো কোনো কারণে হয়তো অফিসে কাজ করার সময় বা যাওয়া আসা করার সময় ব্যথা পেয়েছো সময়। তো ওকে, এটা একদিন গেল। তো তারপর থেকে আমি রাতে খুব ভয়ঙ্কর অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করলাম। আচ্ছা। স্বপ্নে আমি দেখলাম যে কুয়াশাচ্ছন্ন একটা সকাল বা দিনে কিছুই দেখা যাচ্ছে না। আমি আমার বাসার আশেপাশে আছি। একটা সাদা কাপড় পরা কালো মহিলা, তার শুধু চোখ দুটো দেখা যাচ্ছিল। তার চামড়াটা কুচকুচে কালো, বিশ্রী, ভয়ঙ্কর। ও এসে বলতে হচ্ছে, তোর এই রোগ হবে এবং তুই বেশি দিন বাঁচবি না, এবং তোর একটা না একটা রোগ বেরিয়ে থাকবে, তুই বাঁচবি না। তো আমার ভয়ে
ঘুমটা ভেঙে যেত, এবং স্বপ্নে এমনও দেখেছি যে মাঝে মধ্যে সে আমাকে পিঠে ধাক্কা দিত বা হাতে হাত ধরে টান দিত, আমি ব্যথা পেতাম, এবং আমার আমার ঘুমটা ভেঙে যেত, আমি হাতে বা পিঠে ব্যথাটা ফিল করতাম হুম। সঙ্গে সঙ্গে। এবং এরকম দেখতে দেখতে আমার অবস্থা খুবই খারাপ হয়, আমি ঘুমাতে আমি যেতে ভয় লাগতো, এবং আমার সবসময় খারাপ লাগতো, যা মনে হতো যে কেউ একজন আমাকে ফলো করতেছে, দেখতেছে, এবং আর আমার খুব খারাপ লাগতো। তো এরকম যায়। তো একদিন মধ্যরাতে আমার সাডেনলি আমার ঘুমটা ভেঙে যায়। তো আমার বাসার পাশেই একটা আম গাছ, একটা কাঁঠাল গাছ। তো আমি দেখলাম যে একটা আগুনের গোলা মোটামুটি বড়, মানে এসে ঘুরঘুর করতেছে। আমার রুমের পাশে বারান্দা, তারপর হচ্ছে আম বাগানটা। আর ঘুমটা ভাঙলো তখনই যখন সে একটা ধাক্কা খেলো, আমার গাছটা ধাক্কা, সে গ্রিলে ধাক্কা করলো, খুব জোরে সাউন্ড করলো, তখনই আমার ঘুমটা ভেঙে গেল। হুম। তো এটা দেখে আমি আমি আর আমি একটা চিৎকার দিলাম যে কি এটা দেখলাম। তো আব্বা মা আবার আসলো যে কি দেখছো, আমি বললাম যে এরকম এরকম দেখলাম। ও যে তুমি তো ভুলে দেখছো, মানে স্বপ্ন দেখছো, তুই ঘুমিয়ে পড়ো, আল্লাহ ভরসা, কিছু হবে না। ওকে। তো এর কিছুদিন পরেই আহ, আমার আম্মা একদিন আমি ঘুমাচ্ছিলাম, আমার ঘরে এসে মানে খোঁজ খবর নিতে আসেন। তখন অলরেডি 12:30 একটা হবে। হুম। তো তখন উনি আমার দরজাটা খুলেই একটা চিৎকার দিয়ে আসলেন। তখন আমারও ঘুম ভেঙে গেছে, বাসার সবারই ঘুম ভেঙে যায়। তখন জিজ্ঞেস করলাম যে কি হয়েছে আম্মা, তুমি কেন এরকম ফিল করতেছো? তো বললো যে তোর রুম যখন দরজা খুললাম তখন আমি দেখলাম যে একটা অন্ধকারের মধ্যে একটা ছায়ার মতো কিছু তোর খাটের আশেপাশে ঘোরাফেরা করছিল, এবং আমি লাইট জ্বালানোর সাথে সাথেই সে মানে জানলা দিয়ে একটা গোলা হয়ে চলে গেল। তো তারপর থেকে আমার শরীরের অবস্থা আরো খারাপ হতে লাগলো, যে আমার একটা না একটা রোগ লেগেই থাকতেছে। তো তারপর আমি একজন হুজুরের সাথে যোগাযোগ করলাম। তো উনি আমাকে বলে একদিন সময় নাও, আমি তোমাকে বলতেছি কি হয়েছে। তো উনি একদিন সময় নেয়, তারপর বলে যে অ্যাকচুয়ালি তোমার উপর জাদুটনা করা হয়েছে কোনো দুষ্ট জিনের সাহায্যে। আমি জিজ্ঞেস করলাম এটা কি কোনো তাবিজ ইউজ করা হচ্ছে? না, কোনো দুষ্ট জিনের সহায়তা নিয়ে এটা করা হচ্ছে। এবং আরেকটা কথা বলিনি, যেটা আমার আগেই বলা উচিত ছিল, আমার যে ভাগ্নি ছিল 2 বছর, তার উপরে প্রয়োগ করা হয়েছিল ঠিক সেম জিনে। সেও রাতে এরকম কান্নাকাটি করতো, শুধু বলতো বাইরে চলো বাইরে চলো, অদ্ভুত সব আচরণ করতো, ছুঁড়ে ফালিয়ে দিত। তখন মানে এরকম অস্থিরতা ছিল। তো বললো যে ওর আমলটা আমি যখন করলাম, তো ওর উপর তার ওই জিনটার কোনো কাজ করতে পারতেছে না, তো তোমাকে টার্গেট করতেছে। আচ্ছা। তো উনি আমাকে কিছু রিচুয়ালস বলে দিলেন, এগুলো করবা, প্লাস কিছু একটা সার্টেন টাইমে নামাজের পর কিছু দোয়া পড়বা, প্লাস একটা সদকা দিবা 2-3 দিন। তো সদকা আমি বেশ কয়েকবার সদকা দিই আল্লাহর নামে। তো দেওয়ার পরে আমি নিজে থেকে ফিল করি যে আমার ভয় লাগা, অহেতুক ভয় লাগা বা খারাপ লাগা, মাথা ব্যথা করা, বা রাতে ঘুম না হওয়া, বা ওরকম ভয়ঙ্কর স্বপ্ন না দেখা, বা আমার জানার আশেপাশে বা এরকম একটা ফিলিং হওয়া যে কিছু একটা আছে, আচ্ছা। ওটার আস্তে আস্তে আল্লাহর রহমতে আর হলো না। ওকে। এটাই ছিল আমার স্টোরি। কিন্তু এই স্টোরির সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে জিনিসটা আপনি ঘুমের মধ্যে দেখলেন যে আপনি স্লিপ করে গেছেন এবং আপনার পায়ে ব্যথা, হ্যাঁ। সেটা আপনি যখন জেগে উঠেছেন তখনো পর্যন্ত ছিল এবং হ্যাঁ। ভয়াবহ রকম যতক্ষণ পা পর্যন্ত গেছে। ফুলে গেছে। এবং আপনার সঙ্গে কে এসছেন? আপনার দুলাভাই এসছেন, দুলাভাই। রাইট? আপনার দুলাভাই সেটার মানে একজন সাক্ষী, হ্যাঁ, উনিও উইটনেস। তখন ওই দিন বাসায় ছিল। রাইট। সো যাই হোক, ঘটনাটা খুবই অদ্ভুত এবং এরকম ঘটনা সচরাচর আমরা একটু কমই পেয়ে থাকি। যাই হোক, আমি দেখতে পাচ্ছি যে আমাদের অনেকে এসএমএস করছেন এবং আমি সেই এসএমএস গুলো কিছু কিছু পড়তে চাই। যারা এসএমএস করছেন তাদেরকে বলি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেইল করতে চান, সবচেয়ে বেশি জরুরি যেটা, তারা ইমেইল করুন এই ঠিকানায় bhutfm@radiofurti.fm। স্পেলিংকে বলে দিচ্ছি BHWTFM@radiofurti.fm। আমাদের অনেকেই বলছেন, রকি ময়মনসিং থেকে যেমন বলেছেন যে সেকেন্ড স্টোরিটা ট্রু, কারণ সেম স্টোরিটা আমার সাথে হয়েছে। খলনায়ক নামে একজন দেখলাম, উনি ফার্স্ট স্টোরিটা বলেছেন যে ঠিক আছে, ফেসবুকে বলেছেন যে ঠিক আছে, সত্যি ঘটনা, উনিও এরকম একটা ঘটনা জানেন। এবং আমি দেখতে পাচ্ছি যে আকাশ আমাদেরকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে 11টা থেকে রেডিও চালু করার অপেক্ষা করছি। ওকে, আমাদেরকে তানি, ওয়াহিদ আমাদের এবং ফরিভ, রাইসা আমাদেরকে এসএমএস করেছেন
করেছেন নয়াবাজার থেকে, এবং আমাদেরকে SMS করেছেন তুষার। সেকেন্ড স্টোরিটা তার কাছে বানিয়ে বলা মনে হয়েছে। অলরাইট, এটা সেকেন্ড স্টোরি মানে বলছেন আপনি যেটা তার নানু ভাইকে নিয়ে যে ঘটনাটা, এটা খুবই আমার কাছে খুব ইমোশনাল অবস্থায় এটা লেখা মনে হয়েছে। আমার কাছে অবশ্যই এরকম কোনো কিছু মনে হয়নি, বাট এটা পুরোপুরি আপনার ব্যাপার, আপনি কি ভাবছেন এটা আপনার ব্যাপার। আমার সাথে কোনো মন্তব্য করতে চাই না, অবশ্যই চাই না, আপনি বলতেই পারেন। ইফাত আমাদের SMS করেছেন ভোলা থেকে, লিখেছেন নাইস স্টোরি। আমাদেরকে সিদ্দিক খান জুরাইন থেকে SMS করেছেন। সামি জয়পুরহাট থেকে আমাদের SMS করেছেন। সোহান আমাদের রাজশাহী থেকে SMS করেছেন, এবং তিনি আজকে ভূত FM শুনছেন। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন রেগুলার আমাদের SMS করেন, আজকে SMS করেছেন, কংগ্রেচুলেট করেছেন বাংলাদেশ টিমকে। ওকে, আমাদেরকে হিমেল চৌধুরী SMS করেছেন। কবির জিঞ্জিরা থেকে আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছে, এবং তিনি শুনছেন পুষ্পর সাথে। রায়ান আমাদের SMS করেছেন, এবং তিনি বলেছেন ব্ল্যাক ম্যাজিক কি। ব্ল্যাক ম্যাজিক নিয়ে আমাদের বেশ কয়েকটা এপিসোড কিন্তু হয়েছে। সো এখন বলতে গেলে অন্য ঘটনাগুলো বাদ হয়ে যাবে। সো আমার মনে হয় যে এরপরে ব্ল্যাক ম্যাজিক সাথে রিলেটেড বা ব্ল্যাক ম্যাজিক করেন এরকম কেউ আমাদের স্টুডিওতে যখন আসবেন, তখন আপনি অবশ্যই সেটা জানতে পারবেন। কিপ লিসনিং, এবং সেরকম কিছু হলে অবশ্যই আপনি জানতে পারবেন। আমরা তখন এই ব্যাপারে আরেকবার তুলবো। আমাদেরকে এছাড়াও সুব্রত SMS করেছেন ঈশ্বরগঞ্জ থেকে, এবং আজকের ভূত এফএমের ঘটনাটি তার কাছে খুব ভয়ের লেগেছে। হিমেল চৌধুরী আমাদের গাজীপুর থেকে SMS করেছেন। তন্ময় নাটোর থেকে SMS করেছেন আমাদেরকে সায়েন্টিস্ট জহুর, যারা প্রশংসা করছেন ম্যাক্সিমাম SMS না পড়াই বেটার, কারণ যাই হোক, আমাদের আসলে অনেক কিছুই শুনতে হয়। সৈয়দ আখি আমাদের SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন পলাশ লালবাগ থেকে। শাহেদ প্রান্ত সিজান আমাদের SMS করেছেন দৌলতপুর কুষ্টিয়া থেকে। এছাড়া আমাদেরকে SMS করেছেন কাজল, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি পান্না। এছাড়াও SH আবরার আমাদের SMS করেছেন। ফুয়াদ আমাদের SMS করেছেন, অনেক ভয় ফিল করছেন তিনি, তাই লিখেছেন। ফেসবুকেও দেখতে পাচ্ছি আশিক খিলখেত থেকে আমাদের সাথে রয়েছেন আসিফ আকরাম, এবং তিনি USA থেকে আমাদের সঙ্গে লাইভ শুনছেন আমাদের এই শোটা, অবভিয়াসলি ফুর্তি অ্যাপ দিয়ে। এবং ফুর্তি অ্যাপ যাদের এখনো ডাউনলোড করেননি তারা ডাউনলোড করে ফেলতে পারেন। সৈকত আমাদের SMS করেছেন, এবং SMS করেছেন আমাদেরকে ফেসবুকে লিখছেন দেখতে পাচ্ছি MD জুবায়ের সজীব। আমাদেরকে এখানে মোহাম্মদ শাহাদাত লিখেছেন, এবং আমাদেরকে তিনি বলেছেন যে রাসেল ভাই আপনি কোনটা, মানে ছবির কথা বলেছেন, ছবিতে আমি নেই ভাই। SK সাকিব আমাদের বলেছেন যে রাসেল ভাই তার কাছে ভয় করে না, তিনি ভয় চান। ওকে, আমার মনে হয় যে ভয় আসলে কিভাবে পাবেন আমি ঠিক শিওর না। ভয়ের ঘটনা ব্যাপারটা হচ্ছে কি যে ফিল করতে পারাটাও কিন্তু একটা ব্যাপার। হ্যাঁ, এখন আমি জানি না, আসলে আমার কাছে তো শুনে অনেক কিছুই ভয় লাগে। অনেকে অনেক বেশি সাহসী হন, অনেকে কোনো কিছু শুনে আবার ফিলও করেন না, একজন এক এক রকম। সো আমি আজকে যে ঘটনাটা আমি বিশেষ করে কয়েকটা ঘটনা যেগুলো হলো, প্রথমটা আমার কাছে খুব আজব লেগেছে যে আমরা আসলে অনেকেই অজান্তে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, আর সে যদি এরকম অভিশাপ দেন সেটা সত্যি হয়, তার প্রমাণ যখন উনি ঘটনাটা বললেন তখন অনেকে আবার জানিয়ে দিচ্ছেন যে না এরকম ঘটনার সাক্ষী তিনি নিজেও আছেন। খুব ভয়ঙ্কর। কিন্তু পরবর্তীতে যেটা দেখলাম, খুব ক্লোজ একজন মানুষ মারা গেছেন, এবং পরবর্তীতে সেই মানুষটি নাকি কোনো না কোনো ভাবে কাছাকাছি এসছেন, বা এরকম একটা ব্যাপার ঘটেছে। কিন্তু যাই হোক, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই ফেসবুকে লিখছেন। আপনারা যারা আমাদেরকে দেখতে পাচ্ছি যে ডাক্তার ধীমান লিখেছেন কেমন আছেন, এবং সবসময় ভালো থাকেন। তারপরেও বললাম আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি এস এ ফাহাদ লিখেছেন যে রাসেল ভাই কেমন আছেন, সবসময় ভালো থেকে সবসময় ভালো। আদনান চিটাং থেকে আমাদের লিখেছেন খুব ভালো হচ্ছে। সো যারা আমাদের সঙ্গে রয়েছেন তারা থাকুন, এবং ফেসবুকে যদি কানেক্টেড থাকতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে চলে যেতে হবে www.facebook.com/bhutfm.russell অথবা www.facebook.com/radio.fruti এই অ্যাড্রেসে। এবং আরো একবার প্রতিবারই বলবো, এবং আমি ঠিক করছি প্রত্যেকটা লিঙ্কে এটা বলবো আমি এবার আজকে, যে আমাদের ইমেল করতে হলে আমাদের অ্যাড্রেসটা লিখে ফেলুন বা মনে রাখুন, bhutfm@radiofruti.fm, BHWTFM@radiofruti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আজকে যে পোস্ট আছে সেই পোস্ট আপনারা অনেকে আছেন, আমি সেইখানে আপনাদের জন্য কিছুক্ষণের মধ্যেই আরো একবার আমাদের অ্যাড্রেসটা লিখে দিচ্ছি, সেখান থেকে দরকার হলে কপি পেস্ট করে নিতে পারেন আপনারা। আমরা চলে যাচ্ছি ছোট্ট বিরতিতে, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আশা করছি, এবং তারপরে জমজমাট কিছু ঘটনা রয়েছে। Stay tuned to Radio 50 and don't stop the 50 FM. The night comes alive with Ramin Forth.
ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 12:29 শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। একটা ঘটনা আমি এই মুহূর্তে পড়তে চাই। আমাদের এইখানে যারা শুনছেন তাদের সবার কাছে ডক্টরদের ঘটনা সবসময় বেশি ভালো লাগে, তাই না? এই ঘটনাটা একজন ডক্টরেরই, যে অনেকেই শুনছেন এখন আমাদেরকে, যারা ডক্টর এবং এই মুহূর্তে তো হসপিটালে ব্যস্ত সময় কাটাচ্ছেন পেশেন্টদের সাথে। একটু পরে অনেকে ডিউটি শেষ হয়ে যাবে, অনেকে বাড়িতে যাবেন, অনেকে বাড়ি ফিরবেন। ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় যে সমস্ত ডক্টররা কর্মরত আছেন, কাজ করছেন, এই মুহূর্তে এখনো কাজের মধ্যে আছেন, সেই সমস্ত ডক্টরদের জন্য একটা স্টোরি, এবং এটা আপনাদের পুরোপুরি আপনাদেরকে ডেডিকেট করছি, এবং সেই সাথে আপনাদের আহ্বান জানাচ্ছি আমাদের ভূত ফিল্মে আসার জন্য এবং আমাদের ঘটনা পাঠানোর জন্য। স্টোরিজ আমাদের যে ঘটনাটা, সেই ঘটনাটা হচ্ছে আমাদের একজন ডক্টরই পাঠিয়েছেন, ইজ ফ্রম কোরিয়া। তো ইংলিশে লিখেছেন, আমি জাস্ট সেন্টেন্স পড়বো এবং বাংলা কোনো কোনো পড়তে হবে একটু, মানে জাস্ট গল্পটা একটু মন দিয়ে শুনবেন এই জন্য, এবং আমার ভুল ত্রুটি মাফ করবেন। লিখেছেন যে ইন কোরিয়া যখন কোনো পেশেন্টকে হসপিটালে নিয়ে আসা হয়, হোয়াইট রিস্ট ব্যান্ড, একটা মানে রিস্ট ব্যান্ড যেটা হচ্ছে আপনার অনেকে হয়তো হসপিটালে এটা পরিচিত, সেটা তাদের বাম হাতের সাথে আটকে দেওয়া হয় সাধারণত যখন কোনো পেশেন্ট হসপিটালে অ্যাডমিট করা হয়, এবং অ্যাডমিটেড পেশেন্ট দেখলেই বোঝা যায় যে তার হাতে বাম হাতে একটা সাদা রিস্ট ব্যান্ড থাকবে, এবং রিস্ট ব্যান্ডের মধ্যে যেটা থাকে সেটা পেশেন্টের নাম থাকে এবং তার কিছু ইনফরমেশন থাকে। এবং যখন পেশেন্ট মারা যায় তখন সেই রিস্ট ব্যান্ডটা কিন্তু বদলে যায়, সাদা জায়গার সেই রিস্ট ব্যান্ডের জায়গায় অন্য একটা রিস্ট ব্যান্ড তাকে পরিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে রেড কালারের একটা রিস্ট ব্যান্ড ইজ প্লেসড অন দ্য রাইট আর্ম, এবং তখন ডান হাতে চলে যায় সেটা, এবং তাকে মর্গে নিয়ে যাওয়া হয়। একদিন তিনি যে দিনের কথা বলছেন সেদিন একজন এরকম খুব ইয়াং একজন ডক্টর, তিনি যিনি পাঠিয়েছেন তার মানে তিনি ডক্টর কি নাম ঠিক শিওর না, পরে একটু নাম বুঝতে পারবো। তিনি নাইট শিফট করছিলেন এবং তখন মোটামুটি 2টা বেজে গেছে, এবং তিনি তার লাস্ট অপারেশনটা তিনি মানে পারফর্ম করার পরে তারপরে তিনি কাজ শেষ করার করে তিনি বেরিয়ে আসছেন, এবং তিনি 5th ফ্লোরে ছিলেন, এবং তিনি একটা এলিভেটরের জন্য তিনি সামনে দাঁড়ান এবং এলিভেটরের বাটন প্রেস করেন, এবং তিনি ডাক্তার অনেক টায়ার্ড ছিলেন, সারাদিন তার অনেক পরিশ্রম গিয়েছে, এবং সামনে আবার নেক্সট যে শিফটটা সেই শিফটটাও আছে। সো রাত অলরেডি 2টা বেজে গেছে, তিনি চাচ্ছিলেন যে খুব তাড়াতাড়ি ফিরে যেতে, এবং তখন পুরো হসপিটালটাই রাত 2টার সময় খুবই কোয়াইট ছিল, এবং যে সমস্ত পেশেন্টরা থাকে তাদের ম্যাক্সিমাম পেশেন্টরা ঘুমিয়ে পড়েছিল, এবং নার্সেস যারা ছিলেন তারা অলরেডি অনেকেই বাসায় চলে গেছেন যারা ছিলেন। তিনি এলিভেটরের মধ্যে ঢুকলেন, অ্যান্ড তিনি দেখলেন যে সেই এলিভেটরের মধ্যে আরো একজন রয়েছে, এবং তিনি ন্যাচারালি যেটা হয়, সেই একজন মহিলা ছিলেন এলিভেটরের মধ্যে, এবং তিনি সেই এলিভেটরের মধ্যে সেই মহিলাটির সাথে কথা বলতে শুরু করলেন, টুকটাক কথা বলতে। যখন এলিভেটরটা বেসমেন্টে গিয়ে থামলো অ্যান্ড দ্য ডোর ওপেন, তিনি দেখলেন যে একজন বৃদ্ধ একজন লোক, সেই লোকটা সাদা রঙের একটা ড্রেস পরে ঠিক লিফটের অন্য পাশে দাঁড়িয়ে আছে, অর্থাৎ বেসমেন্টের লিফটটা যাওয়ার পরে থামার পরে যখন দরজাটা খোলার পরে তিনি একজন বৃদ্ধ লোককে দেখলেন যিনি সাদা পোশাকে সামনে দাঁড়িয়ে আছে, এবং সেই লোকটা ভেতরে আসার চেষ্টা করছিল, এবং সেই মুহূর্তেই তিনি সেই ডক্টর খুব দ্রুত দরজাটা বন্ধ করে দিলেন, এবং ক্লোজ বাটন প্রেস করে দরজা বন্ধ করলেন, এবং তাড়াতাড়ি করে আবারও 5 নাম্বার যে বাটনটা ছিল, 5th বাটন যেটা, সেটাতে তিনি প্রেস করলেন, এবং তাড়াতাড়ি লিফটটাকে আবার উপরে উঠাতে চেষ্টা করলেন। এবং তখন সেই যে লিফটের মধ্যে যে আরো একজন মহিলা ছিল, সেই মহিলা খুব অবাক হলো, এবং তিনি বললেন যে ওয়াই ডিড ইউ ডু দ্যাট, কেন তুমি এরকম করলা? এবং তিনি বললেন যে আমি জীবনে অনেক 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 অপারেশন করেছি, এবং আমি অনেক অনেক মানুষ দেখেছি, এবং যখন কোনো মানুষ মারা যায় তার একটা রেড একটা রিস্ট ব্যান্ড তাদের
রাইট আর্মে থাকে এবং সেই এবং তারপর তিনি বেশ কিছুক্ষণ চুপ করে থাকেন। তো সেই মহিলা বলল যে স ইট ডিডন্ট ইউ, এবং ডক্টর মহিলাকে জিজ্ঞেস করলো যে তুমি দেখেছো রাইট, এবং সেই মহিলা বললেন যে দ্যাট ওল্ড ম্যান হ্যাড এ রেড রিস্টব্যান্ড অন হিজ আর্ম। যখন বললো যে যে ভদ্রলোককে দেখা হয়েছিল সেই লোকটা একটা লাল রঙের রিস্টব্যান্ড পরা ছিল, তখন মহিলা বলল লাল রিস্টব্যান্ড বলে সেই মহিলাটি জাস্ট তার দিকে ঘুরে তার হাতটা দেখালো এবং সেখানে এক্স্যাক্টলি একটা লাল রিস্টব্যান্ড ছিল। সো লিফটের মধ্যে যেই মহিলার সাথে এতক্ষণ তিনি ওপর নিচ করছিলেন, একবার উপরে উঠছিলেন এবং নামছেন, সেই মহিলাটাকেও ধরে নেওয়া যায় সেই মহিলাটিও মৃত। লিফট নিয়ে অনেক ঘটনা এরকম ঘটে এবং লিফট নিয়ে অনেক মুভিও আছে, এই জন্য লিফট খুবই আমার কাছে মিস্টেরিয়াস লাগে সবসময়। এবং আমার কাছে লিফট খোলার আগের মুহূর্তে ঠিক মনে হয় যে লিফট যেখানে খুলবে সেখানে আসলে খোলার পর আমি কি দেখবো সেখানে। হ্যাঁ, আপনি মানে একজন একভাবে চিন্তা করতে পারেন, কেউ ভাবেন যে কেউ ভাবতেই পারেন যে মানে জাস্ট কোন একটা এরকম সাদা পোশাকের কেউ দাঁড়িয়ে আছেন, কেউ ভাবতে পারেন যে হ্যাঁ কেউ একজন মেশিন গান নিয়ে আপনাকে একদম কি বলবো পাক করে দাঁড়িয়ে আছেন, এক একজন এক এক কিছু ভাবতে পারে। কিন্তু লিফট আমার কাছে সবসময় মিস্টেরিয়াস লাগে, অনেকের কাছেই লাগে, আমি তো শুনেছি। এবং লিফটের মধ্যে যদি এরকম একটা ঘটনা ঘটে, যারা বিশেষ করে এখন ডক্টর তাদেরকে বলবো যে মানে ভয়ঙ্কর, কিন্তু যে আপনি এখন ডিউটি শেষ করার পরে বুনোস যে আপনি এরকম একটা ঘটনা এক্সপেরিয়েন্স করবেন না, আপনার মধ্যে লিফটে ঠিক এরকম কোনো একজনের সাথে দেখা হয়ে যাবে। এমডি সারওয়ার জাহান এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। অ্যান্ড আপনারা যারা এরকম ঘটনা পাঠাতে চান তারা ডেফিনেটলি আপনারা আমাদেরকে এই ঘটনাগুলো ইমেল করে পাঠিয়ে দেবেন। আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড অতিথির কাছে এবং তার কাছ থেকে আমরা একটা ঘটনা শুনবো, যে ঘটনাটি ঘটেছে ঈশ্বরদীর কাছাকাছি কোনো একটা জায়গায়। সো আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনাটা আমরা শুনবো। হ্যালো, আমি লিটন বলছি, মিরপুর শেয়ারপাড় থেকে এসেছি। তো এখন আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমি ইস্যুদের থেকে কালেকশন করেছি। আমরা মনে হয় আপনি না দেখে বললে ভালো হয়, আমরা যেভাবে শুনেছি সেভাবে আপনি বলেন। আচ্ছা, আমার একটা বড় আম বাগান আছে ইস্যুদিতে। তো সেই বাগানের 60 থেকে 65 বছরের একজন বৃদ্ধ ও তার ছেলে কাজ করে। তো মাসের প্রথম দিকে আমি আমার বাগানে গিয়েছিলাম আমের মুকুল দেখার জন্য। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ গাছে অনেক মুকুল ছিল, তো সেই মুকুল টুকুল দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। তো আমার ওখানে যে লোকটা কাজ করে ওনার নাম হচ্ছে মুক্তার। তো আমি ওনাকে মুক্তার মামা বলে ডাকি। আচ্ছা, এবং মুক্তার মামার ছেলে বিপ্লব, সেও আমার বাগানে কাজ করে। আচ্ছা। তো মামার সাথে কথা বলতে বলতে একবার আমি মামাকে বললাম, আচ্ছা মামা, আপনি যে রাতের বেলা আমাদের আম বাগানটা ভাড়া দেন, আপনার ভয়টা লাগে না? তো মামা বলল, ভয়টা তো পাই না। তো আমার জীবনে আমি একবারই ভয় পাইছিলাম, যে ভয়টা এখনো মনে করলে আমার শরীরে পছন্দ দাঁড়িয়ে যায়। তো মামাকে আমি বললাম, মামা কি ধরনের ভয় পাইছিলেন, তো আপনার ঘটনা আমাকে শেয়ার করবেন? তখন মামা বললো, ঠিক আছে, আমি তাহলে আপনাকে আমার ঘটনাটা বলছি। তো 1982 সালের দিকের ঘটনা। তখন আমি মোলাডুলিতে থাকতাম। তো আমাদের ওখানে একটা বিল ছিল। বর্ষাকালে সেই বিলে পানিতে ভরে যেত। আচ্ছা, তো সেই সময়টা ছিল অমাবস্যা এবং পানি আস্তে আস্তে একটু কমতে শুরু করেছে। তো আমি পেশায় তখন ছিলাম জেলে, মানে সবসময় বিলে মাছটা ধরতাম। এই মাছ ধরাটা আমার খুব ভালো লাগতো। তো আমি সেদিন আমার ছেলে বিপ্লবকে বললাম, বিপ্লব, আজকে আমরা রাতেবেলা মাছ ধরতে যাব, তুমি সবকিছু রেডি করে রেখো, আমরা রাতেবেলা রওনা দিব। তো সেদিন রাতের বেলা 9টা কি রাত 10টা বাজবে, আমি আমার ছেলে বিপ্লব হারিকেন, পাতিল এবং নৌকার বৈঠা এবং আমাদের মাছ ধরার জালটা নিয়ে আমি আমার বিপ্লব হাঁটা শুরু করলাম। তো গ্রামের রাত 9টা 10টা মানে হচ্ছে মধ্যরাত। আর সেই সময় ওই গ্রামে কারেন্ট ছিল না, তার মানে সবাই ঘুমিয়ে পড়ছে এবং একটু হারিকেন নিয়ে আমরা দুজন যাচ্ছি, একটু ভয়ঙ্কর আমাদের নিজেদের কাছেও লাগছে। যাই হোক আমরা 10-15 মিনিট হাঁটার পরে আমরা ওই বিলের কাছাকাছি এসে পৌঁছালাম। আমি বিলের চারদিকে তাকিয়ে দেখলাম যে কোনো মানুষ দেখা যাচ্ছে না, কেউ মাছ ধরতে আসেনি, পুরা বিলটা হচ্ছে জনমানব শূন্য। তো এইটা দেখে আমার ভীষণ ভালো লাগলো এবং আমার ছেলেও খুব খুশি হলো, যে ছেলেটা বলতে লাগলো যে বাবা, আজকে মনে বিলে অনেক মাছ পাবো, যেহেতু মানুষজন খুব কম। তো আমরা হারিকেন, তারপর পাতিল আর বৈঠা আর জালটা নৌকার মধ্যে রাখলাম। দেখে আমি আমার ছেলে নৌকাতে উঠে বসলাম এবং আমি বৈঠাটা নিয়ে
আস্তে আস্তে করে নৌকাটা চালিয়ে একদম বিলের মাঝখানে চলে গেলাম। যাওয়ার পর আমি পানি দেখতে লাগলাম, যে পানিতে মাছ, মানে আমরা তো জেলে তো তো যে পানির দিকে তাকালে বুঝতে পারি কোথায় মাছ আছে। তা আমি জালটা নিয়ে ওই দিকে তাকাতে লাগলাম। একটু পর লক্ষ্য করে দেখলাম যে এখানে জাল পাতলে আমি মাছ পাবো। তো জালটা আমি ছুঁড়ে মারলাম। ছুঁড়ে মারার 1-1.5 মিনিট পরে আমি আস্তে 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 করে জালটা পানির থেকে উপরে তুলে নৌকাতে উঠলাম। এবং আমার এতই ভালো লাগলো যে জাল পুরাটাই মাছে ভরে গেছে এবং আমার ছিল মহাখুশি। তো জাল থেকে সেই মাছগুলো আমরা বের করে সবগুলো মাছ আমরা পাতিলের ভিতরে রাখলাম। তারপর নৌকাটা আমি একটু ঘুরিয়ে বইটাটা নিয়ে টানতে টানতে একটু পশ্চিম দিকে গেলাম। যাওয়ার পরে ওখানেও আমি পানি দেখলাম। পানি দেখার পরে আমি বুঝতে পারলাম যে এখানে ভালো মাছ আছে। তখন আমি ওই জালটা নিয়ে আবার ওই পানির মধ্যে ছুঁড়ে মারলাম। মারার কিছুক্ষণ পর আমি যখন জালটা টানতে যাব, কিন্তু জালটা টেনে উপরে উঠাতে পারছি না এবং এক জায়গায় জালটা স্থির রয়েছে। আমি অনেক চেষ্টা করতেছি, তারপর জালটা টেনে উপরে তুলতে পারছি না। তখন আমি আমার ছেলেকে চিৎকার করে ডাকলাম, বিপ্লব বিপ্লব এদিকে আসতো, জালটা ধরে টান দে। বিপ্লব সাথে সাথেই আমার কাছে চলে আসলো। এসে দুজনে ধরে জাল টানতে লাগলাম। অনেক টানাটানি করার পর জালটা আপনা আপনি আস্তে করে কি যেন ধরেছিল ওখানে, মানে ছেড়ে দিল। আস্তে করে আমরা দুজন জালটা টেনে উঠলাম উপরে। নৌকার উপরে উঠিয়ে দেখলাম যে জালের মধ্যে কোনো মাছ নেই এবং আমার কেন যেন মনে হয়েছিল জালটা ওখানে কেউ টেনে ধরে রেখেছিল, অথবা জালটা কিছুর মধ্যে আটকিয়ে ছিল। যদি জালটা কিছুর মধ্যে আটকিয়ে থাকে জালটা ছিঁড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু জালটা কোনো ছিঁড়ে যায় না এবং একদম জালটা যেরকম ছিল এরকমই। যাই হোক, তো আমি আবার নৌকাটা চালিয়ে একটু পূর্ব দিকে গেলাম মাছ ধরার জন্য। তো পূর্ব দিকে যাওয়ার পর আমি পানি দেখে বুঝলাম যে এখানে মাছ পাওয়া যাবে। আমি আবার জালটা পাততে লাগলাম। পাতার পর যখন আমি জালটা টানতে যাব, তখন আমার ছেলে চিৎকার করে বলছে, বাবা বাবা পাতিলের মধ্যে কোনো মাছ নেই। তখন আমি তাড়াহুড়া করে জালটা উপরে টেনে হারকিন নিয়ে পাতিলের মধ্যে তাকিয়ে দেখি কি, মানে ভয়ঙ্কর ব্যাপার, দেখি পাতিলের মধ্যে মাছের সব হাড্ডি গুড্ডি পড়ে আছে। আমি দেখে প্রচন্ড ভয় পেয়ে গেলাম এবং সাথে সাথে আমি আল্লাহর নাম নিতে থাকলাম এবং আমি আমার ছেলে বিপ্লবকে চিৎকার করে বলতে থাকলাম, বিপ্লব তোর লুঙ্গি খুলে তুই উল্টো করে পড়। এবং আমি আমার সাথে সাথে আমি সেম কাজটা করলাম, সবকিছু উল্টো করে পড়লাম। এবং আমি আগে শুনেছি যে আমাদের দাদা বা নানাদের কাছ থেকে, আমরা বিলের মধ্যে যদি কখন রাতেবেলা মাছ ধরতে যাওয়া হয়, তো সেই সময় এরকম পিচাসটা বলে মানুষ তো ধরতে পারে বা এরকম ধরে, সেই সময় যদি শরীরে যেসব কাপড় চোপড় থাকে সেগুলো উল্টো করে পড়লে ওরা আর মানুষের ক্ষতি করতে পারে না। যাই হোক, আমি সাথে সাথে আল্লাহর নাম নিতে নিতে নৌকা চালাতে চালাতে একদম তীরে ফিরে আসলাম। আসার পরে যখন আমি আমার ছেলে নৌকা থেকে নামলাম, নামার পর হারিকেন নিয়ে যখন আবার ওই পাতিলের দিকে তাকালাম, যেটা দেখলাম আসলে ওই ঘটনা দেখার জন্য আমরা অতটা প্রস্তুত ছিলাম না। দেখি কি পাতিলের মধ্যে কয়েকটা সাপ ফনা তুলে আমাদের দিকে তাকিয়ে আছে। এইটার দিকে তো আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। আমি আমার ছেলে দৌড়াতে দৌড়াতে সবকিছু রেখে দৌড়াতে দৌড়াতে আমাদের বাড়িতে চলে আসলাম। আসার পরে ওই গ্রামের লোকজন যারা ছিল তাদের সবার সাথে ঘটনাটা বলা বলি করে তাদেরকে নিয়ে আবার সেই বিলের কাছে আসলাম। বিলের কাছে আসার পরে আমরা নৌকা দেখলাম, পাতিল দেখলাম, তারপর আমাদের জালটা পড়ে আছে, সবকিছু পড়ে আছে, কিন্তু হারিকেন নাই। আমরা পাতিলের দিকে ভালো করে তাকিয়ে লক্ষ্য করলাম, পাতিলের ভিতরে আমরা যে মাছগুলো ধরেছিলাম সেই মাছগুলি রয়ে গেছে। তো গ্রামের লোকজন আমাকে তখন বলা বলি করতে লাগলো যে তোকে পথ ভুলা ধরেছিল, যার দরুন তুই এরকম উল্টাপাল্টা জিনিস দেখেছিস। তো আসলে এটাই ছিল আমার ঘটনা। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমরা অলরেডি অনেকগুলো এসএমএস পেয়ে গেছি এবং দেখতে পাচ্ছি একের পর এক এসএমএস আসে। খায়রুল ইসলাম আমাদের এসএমএস করেছেন এবং ফার্স্ট তিনি আমাদের এসএমএস করলেন। সাদ্দাম হোসেন আমাদের ময়মনসিংহ থেকে এসএমএস করেছেন, তিনি ভয় পাচ্ছেন এবং তবে লাইট জ্বালানো আছে। সিয়াম আমাদের এসএমএস করেছেন আমাদেরকে প্রণয়, এবং অনেকদিন পর তিনি ভূত FM শুনছেন, ওয়েলকাম ব্যাক, এবং আশা করছি এখান থেকে রেগুলার আপনাকে পেয়ে যাবো। এশা বালিয়াপুকুর রাজশাহী থেকে লিখেছেন যে ঘটনাগুলো তার কাছে ভালো লাগছে এবং ডক্টরের কাহিনীটা জোস। আনিকা মাইশা আমাদের এসএমএস করেছেন ফ্রম নারায়ণগঞ্জ এবং তিনি আমাদের প্রান্ত দেব এসএমএস করেছেন শ্রীমঙ্গল থেকে, খুব ভালো লাগছে তার কাছে। নাদিম সিলেট থেকে আমাদের এসএমএস করেছেন এবং তার কাছে খুব ভালো লাগছে। মিল্টন বাবু আমাদের এসএমএস করেছেন আরিফ, এবং তিনি আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান। কিভাবে করবেন এটা আমার কাছে জানতে চেয়েছেন। আপনি আমাদের ফেসবুক পেজে যদি ইমেল করতে পারেন তাহলে খুবই ভালো, এবং আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম
ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনি যে ঘটনাটি পাঠাতে যাচ্ছেন সেই ঘটনাটি পাঠিয়ে দিতে হবে আমাদের কাছে। যদি আপনার ইমেল অ্যাড্রেসটি বুঝতে সমস্যা হয়, আমাদের ফেসবুক পেজে চলে যান www.facebook.com/radio.furti RADIO FORTI, অথবা চলে যান www.facebook.com/bhutfm.russell। এখানে আপনার স্ট্যাটাসের মধ্যে আপনি পেয়ে যাবেন আমার নামের স্পেলিং হচ্ছে RUSSELL। এখানে আপনি পেয়ে যাবেন সেই লিঙ্কটা, সেই অ্যাড্রেসটা, এবং সেই অ্যাড্রেসটা আপনি কপি পেস্ট করে আপনি আমাদেরকে ইমেল করে আপনার ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। মেইল যেভাবে করেন সেভাবে ঘটনা লিখলেই চলবে। এছাড়া সহজ করে আমি বুঝাতে পারছি না, বাট আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আবরার এসএমএস করেছেন আমাদেরকে FM মিরপুর থেকে। এছাড়াও রিদওয়ান সহ আরো অনেকে আমাদের এসএমএস করেছেন। দেখি ফুর্তির ফেসবুক পেজে কে কি লিখছেন। আচ্ছা, অনেকে লিখছেন যে আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি যে কোরিয়ান স্টোরিটা নিয়ে অনেকেই লিখছেন, অনেক কাছে ভালো লেগেছে। অলরাইট, আমাদেরকে দেখতে পাচ্ছি যে অর্জুন কুমার ধর লিখেছেন যে ভূতফোনের সাথে আছে এবং কথা দিচ্ছি প্রতিবারের মতো এবারও শেষ পর্যন্ত থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ। কণা আমাদেরকে সাথে লিখেছেন যে এটা কোন রেডিওতে হচ্ছে। কণা, এটা রেডিও ফুর্তি 88.0 FM এ হচ্ছে। ওকে, অলরাইট, আপনি যে পেজে রয়েছেন সেই পেজেই তো লেখা আছে এটা কোন রেডিওর পেজ। ওকে, আমাদেরকে এমডি রাফি খান লিখেছেন যে তার কাছে অবশ্য ভয় লাগছে না। মির্জা আব্দুল্লাহ আমাদের লিখেন চতুর্থ ঘটনাটাও অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে বিপ্লব বর্মন লিখেছেন যে আলো কমিয়ে তিনি একটা পরিবেশ তৈরি করে এখন শুনছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি রাকাত এসএমএস করেছেন এবং আমাদেরকে এখন তার কাছে ভালো লাগছে। আনিক আমাদেরকে এখানে এসএমএস বলছি কমেন্ট করছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে ইফতেখার ইভান লিখেছেন যে এই মুহূর্তে মানে আমি কেন এরকম একটা আমি তার লেখাটা বুঝতে পারিনি, আপনারা একটু পড়ে দেখতে পারেন। তিনি বলেছেন স্টুডেন্টরা যখন মেডিকেল স্টুডেন্টরা যখন পড়াশোনা নিয়ে ব্যস্ত সেই সময় এরকম কাহিনী বলার কারণ কি, এরকম টাইপের কিছু হয়তো জানতে চেয়েছেন তিনি। আমাদেরকে হুমায়ুন কবির লিখেছেন অনেক ভয় পাইছি ভাই। আচ্ছা, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি মিঠুন সাহা লিখেছেন যে ভাই আমি কবে আসবো, আপনি যেদিন ঘটনা পাঠাবেন তার পরের সপ্তাহে। ওকে, প্রীতম আমাদেরকে কমেন্ট করেছেন এখানে, আরো অনেকেই কমেন্ট করছেন। আপনি যদি এখানে কমেন্ট করেন তাহলে অবশ্যই চলে যান আমাদের এই পেজগুলোতে। যাই হোক, আমাদের আবারও একটা ছোট্ট বিরতিতে যেতে হবে এবং বিরতির পরে আমরা আবারও নতুন ঘটনা নিয়ে ফিরে আসবো। সো সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসছি জাস্ট একটু পরেই। Bhoot FM, the night comes alive with grabbing phone. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ইউসুফ বলছি কাদিরবাগ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে। তো আমি যে ঘটনাটা বলবো সেটা একটা স্থান কেন্দ্রিক। এটা রূপগঞ্জেরই একটা গ্রাম ঘটনা। এই গ্রামটা যদি রূপগঞ্জে অবস্থিত, এখন ঢাকার পাশে, এবং এটা রূপগঞ্জের একদম শেষ সীমানায় গাজীপুরের কালীগঞ্জের কাছাকাছি একটা অঞ্চল। এখন অবশ্য পূর্বাচল শহরের কাছে জায়গাটা। তো আমি যে সময়টার কথা বলবো তখন এখন থেকে 20 থেকে 25 বছর আগের কথা। তখন এখানে জনবসতি ছিল না, একটা নির্জন এলাকা ছিল এই গ্রামটা। মোটামুটি 3টা ভাগে বিভক্ত ছিল গ্রামটা। মধ্য অঞ্চলে মানুষের বসতি ছিল, সর্বদক্ষিণের যে অংশটা সেটা একটা খাল দিয়ে বিভক্ত ছিল। ওই খালের ওই পারে উঁচু এলাকা ছিল, কিছু অংশ ছিল জঙ্গল, বাকিটা সমতল মাঠের মতো একটা অংশ। এই হরিপুরা বলে ডাকা হইতো জায়গাটাকে। হরিপুরা জায়গাটা নিয়ে সবারই সেই সময়, আমরা যারা খুব ছোট ছিলাম, আমাদের খুব ভয় ছিল। এবং তরুণরা বা যুবকরাও সেই জায়গাতে দুপুরবেলা যেতে সাহস করতো না। সন্ধ্যার পরে যাওয়ার তো প্রশ্নই আসে না, যেহেতু সেটা নির্জন এলাকা এবং অনেক বদনাম ছিল জায়গাটা। তো আমরা যখন ছোট ছিলাম তখন দাদা দাদি আমাদেরকে বলতো, বা আমরা যখন জিজ্ঞেস করতাম রাত 9টার দিকে, আমরা শুনতে পেতাম মাঝে মধ্যে, যেমন কোনো গালের মধ্যে কোনো চাল রেখে বা ধান রেখে যদি উপর থেকে স্যাট দিয়ে যে শব্দটা করা হয়, ধুমধাম ধুমধাম, এরকম শব্দ আমরা পেতাম রাত 9টা 9:30 পরে। তো তখন আমরা জিজ্ঞেস করলে শব্দটা কিসের, দাদা দাদি বলতেন যে ভূতে চিরাকুটে। তো এটা আমরা তখন জানতাম এবং
গ্রামের সবাই জানতো। কোনো বাড়িতে এরকম শব্দ হতো না। শব্দটা মূলত এই খালের ওই পার থেকে আসতো এবং এই হরিপুরা থেকে আসতো। এটা সবাই মোটামুটি জানতো। এটা আমরা ছোটবেলা দেখে আসছি। তো পরে আস্তে আস্তে সময় বাড়তে থাকলো এবং মানুষের বসতি যখন বাড়তে শুরু করলো, আমাদের গ্রামেরই এই মধ্য অঞ্চল থেকে একটা লোক নাম রফিক, উনি যে বাড়ি করলেন সে খালের পার, হরিপুরাতে না, খালের এই পারে বাড়ি করলেন। করার পরে আহ ওনার যে ছেলে নাম হচ্ছে রতন, সে আমার সাথে পড়াশোনা করতো, আমার সমবয়সী, স্কুলে যেত। তো রতনকে আমি চিনতাম। এক সময় রতনের সাথে পড়াশোনা করছি। রতন বেশি দূর পড়াশোনা করেনি। আমরা পড়াশোনা গ্রামে শেষ করে ঢাকায় যে কলেজে ভর্তি হয়েছে। তো এর মধ্যে অনেক ঘটনাই ঘটে গেছে। সেই ঘটনা আমি পরে আসতেছি, তার আগে আরেকটা ঘটনা বলে নেই। আমাদের গ্রামে একটা মিস্ত্রি থাকতো। সে আমাদের গ্রামের যেসব ঘর বানানো হইতো সেগুলির ঘরের চাল এবং বেড়া টেরার যে কাজটা করা হয় কিংবা ফার্নিচারের কাজ, এই কাজগুলো সে করতো। তার সাথে আরো 2 একজন লোক ছিল। তো এই ছেলেটার নাম আমি বললাম না। আহ সে দুপুরে যেহেতু সারাদিন কাজ করতো, কাজ করতে সন্ধ্যা করে তেমন কিছু করার থাকতো না। তো এরা একসাথে তাস খেলতো। তাস খেলা যেহেতু গ্রামে নিষিদ্ধ ছিল, ওরা একটু নির্জন জায়গায় তাস খেলতো। খেলে রাত 8-9টা বাজলে পরে সে এই খালের পাড়ের যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে সে বাজারে থাকতো একটা ঘরে ভাড়া, সে ঘরের দিকে যাইতেছিল একদিন। তো যাওয়ার পথে সে হঠাৎ দেখলো যে তার চলার পথে সামনে রাস্তার মধ্যেই একটা ছাগলের বাচ্চা খুব কান্নাকাটি করতেছে, মানে ডাকরাই করতেছে। তো তার খুব মায়া হইলো যে ছোট একটা বাচ্চা সুন্দর, এটা কে ফালায় রেখে চলে গেল, কিংবা হয়তো ছাগলটা বাচ্চাটা হয়তো মায়াকে ফেলে রেখে চলে আসছে। কোনো কারণে বাড়ি যেতে পারে নাই, সেখানে থাকলে রাতে শিয়ালে খেয়ে ফেলবে। সুতরাং তার মায়ের কারণে সে কি করলো, তার কোলে উঠে নিয়ে গেল। কোলে উঠে নিয়ে সে একটা হাত গলার নিচে দিয়ে ধরলো, আর একটা হাত বাম হাতটা সে 2 ঠ্যাঙের মাছ সামনের দিকে দিয়ে সেটা কোলে নিয়ে নিল বাচ্চা থেকে। ছাগলের বাচ্চা কোলে নিয়ে যখন সামনের দিকে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে সে লক্ষ্য করলো যে ছাগলটা ঠিকই আছে, কিন্তু ছাগলের মুখটা কেমন যেন কুকুরের মুখের মতো দেখা যাচ্ছে। এবং তখন সে ভালোভাবে খেয়াল করে দেখেছে, এটাই তো ছাগলের মুখটা, তো আর ছাগল নাই, এটা কুকুর। হঠাৎ করে কুকুরটা যেমন তার দিকে তাকায়, বাচ্চারা যেরকম করে হাসি দেয় সেরকম একটা হাসি দিল। আর তখন তার পিলে চমকে যাওয়ার মতো অবস্থা। সে তাৎক্ষণিকভাবে হাত থেকে ছুঁড়ে ফেলে দিল, উম, দূরে ফেলে দিল এই ছাগলের বাচ্চাটাকে। ফেলে দেওয়ার সাথে সাথে ছাগলের বাচ্চাটা এখন পূর্ণভাবে কুকুরে পরিণত হয়ে গেল এবং তাকে কামড় দেওয়ার জন্য তার দিকে ছুটে আসতে লাগলো। সেটা প্রাণপণে যতটুকু তার সামর্থ্য ছিল সেই সামর্থ্য দিয়ে সে চিৎকার করে দৌড় দিয়ে একদম দৌড়ে চলে গেল। যাই হোক, সে আর পিছনে দিকে ফিরে তাকায় না, একেবারে দৌড়ে যে সে বাজারের মধ্যে উঠলো। উঠে তারপর পরদিন সকালবেলা সে ওই যে সিংহ ধর্মাবলম্বী ছিল, সে তার ধর্মের বিশ্বাস অনুযায়ী সে বেশ কিছু খাবার দাবার নিয়ে সেই জায়গাতে সে ভোগ দিয়ে পূজা করে তারপর সেদিন সে এলাকা ছেড়ে তার গ্রামের বাড়ি ফরিদপুরে চলে গেল। পরে সে অনেকদিন পরে আবার কাজে ফিরলো। আসার পরে আমাদের গ্রামের লোকজন তাকে বললো, কি ব্যাপার, তুমি হঠাৎ করে চলে গেছিলে, কি হয়েছে শুনলাম। তো সে প্রথমে কিছু বলতে চান, পরে সে খোলাখা করে সবার কাছে জিনিসটা বললো যে এই ঘটনা ঘটছিল, যার কারণে আমি চলে যেতে বাধ্য হয়েছিলাম। এগুলো ওই এলাকার ওই সময় জায়গাটার কাহিনী একটা। আর এখন রতনের কথায় ফিরে যায়। রতন তখন 14-15 বছর বয়স, তরুণ। রতনের স্বাস্থ্য ভালো এবং শক্তিশালী ছেলে সে। তা আমি তখন কলেজে পড়ি ঢাকায়, রতন বাড়িতেই থাকে। রতন একদিন তার বাড়ি থেকে বের হয়েছে, তার বাড়ি যেহেতু খালের পার, বের হয়ে সন্ধ্যার দিকে সে ওই খাল, পানি কম, সে পার হয়ে সে ওই দিকে উপরের দিকে উঠে সে হরিপুরের দিকে যাওয়া শুরু করলো। একটু কাজে যাচ্ছে কিংবা কাজ ছিল, হয়তো কাজও যেতে পারে। একটু ডান পিছে টাইপের ছিলেন, কারো কথা তো শোনে না। তো যাওয়ার পরে একটু দূর উপরে উঠার পরে দেখে যে একজন কোন মানে বৃদ্ধ লোক, মাথায় টুপি, আলখাল্লা পরা, সাদা। তো গাড়ি থেকে আসছে, খুব সৌম্য চেহারা। তো পাশ দিয়ে যাওয়ার পরে সেই লোকটা বলতেছে যে, তুমি কোথায় যাচ্ছ? বলছে, আমি একটু সামনে যাবো। হরিপুরা যাবো। কই, না, তোমার হরিপুরা যাওয়ার দরকার নাই, তুমি বাসায় চলে যাও, ঘরে চলে যাও।
তো সে কোনো কেয়ার করলো না। বললাম তো সে একটু ডান দিকে যাবে, সে তাকে পাত্তা না দিয়ে সে সামনের দিকে চলে গেল হাঁটতে হাঁটতে। যখন সে উপরের দিকে উঠে সে সমতল জায়গাতে যে পৌঁছেছে সাইডে, তখন সে খুবই মানে আশ্চর্যের সাথে সে তাকে দেখলো যে এই যে মাঠটা আছে, মাঠটা ভর্তি শুধু মানুষ। মানুষ মানে কি, মানে কয়েক হাজার মানুষ একরকম প্রায় পোশাক, তাদের সবার গায়ে সাদা আলখাল্লা, মাথায় টুপি কিংবা পাগড়ি টাইপের। এবং সবাই যেমন ঈদে যেমন আমরা জামাতে নামাজ পড়ি, যেমন হাজার হাজার লোক একসাথে নামাজ পড়লে যেরকম সুন্দর দেখা যায়, একসাথে রুকু দেওয়া, সেজদা দেওয়া থেকে শুরু করে আবার সেখানে ওঠা, এরকম তারা নামাজ পড়তেছে। এবং তারা একটা জমায়েতের মতো তারা একসাথে হয়ে তারা মানে একটা সুন্দর একটা পরিবেশের সৃষ্টি করছে, একটা গম গম শব্দ হচ্ছে সেখানে। তো সে দেখে একদম মানে বিমূঢ়ের মতো সে তাকায় থাকলো। হ্যাঁ, সে আর সামনে যাওয়ার সাহস করলো না। সে দেখে সে খুব সাহসী ছেলে, বয়সও কম, কিন্তু তারপরেও সে আর সামনে না যে সে কি করলো, সে অন্য একটা পথ দিয়ে সে তার বাড়িতে চলে গেল। তো সে বাড়িতে চলে যায়, সে ঘরে শুয়ে পড়লো। শুয়ে শুয়ে সে হঠাৎ ভাবলো যে আমি যা দেখলাম এটা কি আমি সত্যি দেখছি নাকি আমার চোখের ভুল। তার যেন কেমন লাগলো, সে আবার তার ইচ্ছে করলো যে আমি আরেকবার যে দেখেছি সত্যি কিনা এই ঘটনাটা। তো সে ঠিক আগের মতোই বের হয়ে সে আগের পথ দিয়ে এবারও সে লোকটা দেশে যাওয়া শুরু করলো। সে একই জায়গায় এবার লোকটা তারা আবার থামাবে, এই তুমি কোথায় যাচ্ছ, এই ছেলে তুমি কোথায় যাও? বলেছে আমি একটু উপরে যাবো, ওই দিকে একটু যাবো। না তুমি একটু আগে একবার গেছো, আবার তুমি আবার যেতে পারবে না এখন, তুমি যাও বাসায় যে শুয়ে থাকো। এইবার সে ওই লোকটার কথা, বৃদ্ধ লোকটার কথা শুনলো না। আসলে সে যখন পাশ কেটে সামনে গেল, হয়তো সে 10-12 কদম সামনে পা ফেলে সে গেছে। 10-12 পা যাওয়ার পরেই সে হঠাৎ করে দেখলো যে পেছন থেকে কে তাকে ঝাপটে ধরছে এবং হাত দুটা একেবারেই মানে লোমশ, পুরোটা হাত লোম ভর্তি। যে দোষে তাকে চাপ দিয়ে পিছন থেকে সে সে লোক না, হয়তো একটা জন্তুর মতো সমস্ত গায়ে তার লোম। তারপরে তাকে ধরে তাকে উপরে উঠে নিচে তাকে আসার, অথচ সে কিন্তু খুব স্বাস্থ্যসম্মত, তাকে উপরে উঠে আসার দেওয়াটা একটু সহজ কথা না। তো তাকে উঠে আসার মারা হয়েছে। আসার মারার পরে তার ঘোড়ার মধ্যে চেপে ধরতেছে। তখন সে ছিল ছুটানোর জন্য এবং সেই জন্তুটা ছিল সে অনেকটা চাপটাচাপটি করা শুরু করলো। করার পরে সে ছুটে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেটা বারবার তাকে চেপে ধরে, কখনো হাতে ধরে, কখনো পায়ে ধরে টানে, কখনো মাথায় ইয়ে করে, কখনো গলার মধ্যে চেপে ধরে এবং সমানে মুখের থুতু দিয়ে তার সমস্ত শরীর একেবারে পিচ্ছিল করে ফেলছে। এবং একটা সময় সে লক্ষ্য করলো যে তার পায়ে ধরে তাকে নিচের দিকে টেনে সে খালের পানির মধ্যে, যে যেটুকু পানি আছে সেই পানির মধ্যে তাকে নিয়ে যাচ্ছে। এমন সময় সে যখন আর কিছুতে পায়ে উঠতেছে না, তখন সে সমানে জোরে চিৎকার করার চেষ্টা করতেছে, কিন্তু সে জোরে সে চিৎকার করতে পারতেছে না। এদিকে রতনের বাড়িতে থেকে কিছু মানে যারা আসে বাড়িতে, এরা একটা ঘুমানোর শব্দ পেতেছে, অনেকটা কোরবানিতে গরু বা খাসি জবাই করলে সে যে একটা ঘুমানোর শব্দ হয়, এরকম একটা শব্দ তারা দূরে থেকে পেতেছে। তো তারা লক্ষ্য করলো যে ঘরের আসলে রতনও নাই। তাড়াতাড়ি তারা হারিকেন নিয়ে বের হইলো। তো হারিকেন নিয়ে বের হয়ে তারপরে এদিকে যাওয়ার সময় তারা যা দেখলো যে রতন পড়ে আসছে, তার 2 পা পানির মধ্যে, বাকি শরীর পানির উপরে, কিন্তু তার সমস্ত শরীর আঠালো পদার্থে একেবারে চুবান অবস্থা, মানে চুপচুপা, মানে চিটচিটে অবস্থা তার। তারপর তারা তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসলো, পানি দিয়ে গোসল টোসল করে এলো, গরম পানি দিয়ে ধুয়ে টুয়ে তাকে ধরে আনলো। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো সে একটা কথা বলতে পারতেছে না। তাকে যতই জিজ্ঞেস করে কি হয়েছে কি হয়েছে, কার সাথে ঝগড়া হয়েছে বা কি ব্যাপার, কিছুই বলতে পারে না। পরের দিন তাকে বিভিন্ন ধরনের ওষা এনে, তারপরে ডাক্তার এনে বিভিন্নভাবে চিকিৎসা করার পরেও তার সেই কথা বন্ধ থাকলো প্রায় 7 থেকে 10 দিনের মতো। আমি যখন কলেজে পড়ি, বাড়িতে আসছি, আমি তার কথা শুনে গেলাম তারা দেখতে। তখন সে অল্প অল্প কথা বলতে পারে, যেহেতু একসাথে পড়াশোনা করছি। দেখতে যে আমি তাকে জিজ্ঞেস করলাম ঘটনাটা কি, সে অল্প যে বর্ণনা দিল সেটা এরকমই যে আমি একটু যেটা বললাম, যে সেই মানে সে বৃদ্ধ লোকটা বা সে সম্মচারের লোকটা হঠাৎ করে তার কথা না শোনার কারণে
সেই লোকটাই হয়তো এই জনপুর মতো রূপ ধারণ করছে এবং তার সাথে এই তুলনা করছে এবং তাকে একটা শিক্ষা তারা দেওয়ার চেষ্টা করছে তাদের কথা না শোনার কারণে। তো এই হরিপুরা নিয়ে আরো বেশ কিছু ঘটনা আছে, মূলত এই রতন কেন্দ্রিক এবং এই মিস্ত্রি কেন্দ্রিক ঘটনাটা আমি বললাম। সেই জায়গাটা নিয়ে আরো বেশ কিছু রোমহর্ষক ঘটনা আছে, ভবিষ্যতে আবার সময় পেলে বলবো। তো এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ সবাইকে। ভূত ওয়েলকাম ব্যাক। একটু আগে আমরা একটা অডিও ক্লিপ শুনলাম। আপনাদের সবাইকে আরো একবার ভূত এফএম এ স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। এবং আমি দেখতে পাচ্ছি যে অলরেডি অনেকে আমাদের ইমেল করতে শুরু করেছেন ঘটনা। সো দিস ইজ রিয়েলি নাইস যে আমি বলার পরপরই আপনারা অনেকেই রেসপন্স করছেন এবং অলরেডি ইমেল করতে শুরু করেছেন। আমাদের ইমেল অ্যাড্রেসটা আরো একবার বলে দিচ্ছি, bhutfm@radiofurti.fm। এবং আমাদেরকে এমডি ইমন হাসান বলছেন যে আজকে ভূত এফএম আমাকে ভয় দিতে পারবে না। ওকে, আমাদেরকে এছাড়াও দিতে পাচ্ছি যে সোহান হালদার লিখেছেন যে তিনি আমাদের অনেক পছন্দ করেন। আমাদেরকে এছাড়াও আরো অনেকেই এখানে কমেন্ট করছেন এবং আমি সরাসরি এখন চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন যদি একটু বলতেন। হ্যালো গাইস, আমি মোহাম্মদ সোহানুর রহমান সোহান। আমি মিরপুর 14 নম্বর থেকে এসেছি। আমাদের ঘটনাটা হচ্ছে টাঙ্গাইল মির্জাপুর নামক একটা গ্রামে। তো আজ থেকে প্রায় 2 মাস আগে আমরা ফ্রেন্ডরা মিলে প্ল্যান করি যে আমরা মির্জাপুর ঘুরতে যাব। তো ওখানে আমরা আমাদের এক ছোট ভাই, ওদের বাংলো বাড়ি আছে, তো ওদের বাড়িতে আমরা ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করি। তো আমরা ঢাকা থেকে সবাই রওনা দিই। তো আমরা মির্জাপুর প্রায় 10টা 10:30টার মতো আমাদের সময় লাগে পৌঁছাতে। তো আমরা সবাই ওই দিনকার রাতের বেলায় খাবার দাবার শেষ করে সবাই একসাথে বসে গল্প করছি। তো ওদের বাড়ির সামনে যে পুকুর পাড়ে সবাই একসাথে বসে গল্প করছি। তো রাসেল ভাই ভালো করেই জানেন, একসাথে ইয়াং বয়সের কয়েকজন ছেলে থাকলে যে কোনো ব্যাপার নিয়ে আলাপ হলে কিছু না কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, এই টাইপের কোনো বিষয় নিয়ে হালকা কথাবার্তা হয়। তো আমি ওদেরকে হঠাৎ করে কথাবার্তার এক পর্যায়ে বললাম যে আসলে সবসময় আমরা রেডিওতে মানুষের মুখে ভূত এফএমে সবসময় এই ধরনের ঘটনা শুনি, আজকের চলো আমরা নিজেরাই কিছু একটা এক্সপিরিয়েন্স করি। তো আমার কথা শুনে আমার সব ফ্রেন্ডরা তারাও রাজি হয় এবং আমার ওইখানে যে ছোট ভাই সেও বলে যে তাদের এখানে একটা শ্মশান ঘাট আছে, ঘাটটার নাম হচ্ছে চুনাতি ঘাট। এবং এখন যারা টাঙ্গাইলের লিসেনার আছে তারাও ভালো করে জানে এখানকার সম্পর্কে। এবং টাঙ্গাইল মির্জাপুরের ওইখানের যারা, তারা প্রতিদিনই নিত্য কোনো না কোনো ঘটনার সাথে তারা এক্সপিরিয়েন্সের শিকার হচ্ছে। তারা ভালো করেই জানে ওই শ্মশান ঘাটকে নিয়ে বহুত ধরনের ঘটনা প্রচলিত এখানকার মানুষের মুখে। তো যাই হোক, আমি সরাসরি আমার ঘটনা চলে যাচ্ছি। তো আমরা টোটাল 8 জন, এর ভিতরে আমাদের সাথে একজন ছোট ভাই ছিল। তো ও বারবারই বলছিল যে ভাইয়া আমাকে নিয়েন না, কারণ ওর উপর নাকি জিনের আসর আছে। ওর সম্পর্কে একটু বলে নেওয়া ভালো। ওর সাথে কুফরি কালাম, মানে যেটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক, এই টাইপের কিছু একটা ওর সাথে হয়েছিল। ওর নিজের ছোট ভাইকে ওর বাসা ছাদের থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। তো ওর সাথে এই টাইপের অনেক ঘটনাই আছে। এই কারণে ওই সমস্ত জিনিস খুব ভয় পায়। ও বারবারই বলছিল যে ভাই আমি এই সমস্ত জিনিস খুব ভয় পাই, দয়া করে আমাকে নিয়েন না, নিলে আপনাদেরই পরে পস্তাইতে হবে। যাই হোক, আমরা সবাই ওকে জোর করে নিয়ে যাই। এটাই ছিল আমাদের জীবনের সব থেকে বড় ভুল। ওর কথা আমাদের শোনা উচিত ছিল। যাই হোক, ও ছোট মানুষ, আমাদের সবার কথার রাখার জন্য ও আমাদের সাথে যাওয়ার জন্য রাজি হয়। তো আমরা এভাবে 5-10 মিনিট হাঁটাহাঁটি করার পর আমরা ওই শ্মশান ঘাটে যাওয়ার আগে, যেটা আমার আগে বলা দরকার ছিল, আমি বলতে ভুলে গিয়েছি, ওখানে একটা খাল পড়ে। খালটা একটা সাঁকোর মাধ্যমে পার হতে হয়। ওইখানে একটা আপনার কলেজ আছে, কলেজটার নাম হচ্ছে ভারতশ্রী হোমস। ওই কলেজের বাম পাশে হচ্ছে আপনার লাশঘর, যাকে বলা হয় মর্গ। ওখানে কোনো মানুষ মারা গেলে সে লাশগুলো ওখানে রাখা হয়। এবং হাতের ডান পাশ দিয়েই আপনার নদীর পাশ দিয়ে বয়ে গেছে হচ্ছে আপনার শ্মশান ঘাট। হ্যাঁ, যেটা আমি আগেই বলছি, শ্মশান ঘাটটার নাম হচ্ছে চুনাতি ঘাট। সবাই এখানে চুনাতি ঘাট নামে এই বলে শ্মশান ঘাটটা সবাই চিনে। তো আমরা মনের ভিতরে অনেক সাহস এবং অনেক জিদ, পাশাপাশি খুব ভয়ও কাজ করতেছিল। কারণ এরকম একটা জ্যোৎস্না রাত, এরকম একটা পরিবেশ,
আসলে বলে বোঝানো যাবে না তখনকার রাতের পরিবেশটা। দূরের থেকে যখনই আমরা শ্মশান ঘাটটা দেখতে পাই তখনই আমাদের মনের ভিতরে এমন একটা ভয়াবহ একটা অবস্থা সবার মনের ভিতরে সাড়া দেয় যে আসলে না জানি ওখানে যাওয়ার পরে আসলে কি হবে আমাদের ভিতরে। তারপরও সবার মনের ভিতরে একটা জিদ ছিল যে কি হয় আমরা দেখব। তো আমরা শ্মশান ঘাটের ভিতরে আমরা প্রবেশ করি, এভাবে 5 মিনিট হাঁটাহাঁটি করার পরে আমরা মেন যে কালী মন্দির যেটার সামনে লাশ পড়ে আর কি সেটার সামনে পৌঁছে যাই। ওটার পাশে হচ্ছে ঘাট, ঘাটের এখানে সবসময় একটা নৌকা রাখা থাকে। তো আমরা সবাই ওই নৌকার উপরে যেয়ে বসি। তো আমার ছোট ভাই নৌকার উপরে বসে কতগুলো কথা আমাদেরকে বলে দিয়েছিল যে এখান থেকে যাওয়ার সময় যদি আমাদের নাম ধরে যদি কেউ পিছন থেকে যদি ডাক দেয় আমরা যেন পিছনে ফিরে না তাকাই। যদি তাকাই, যে তাকাবে তারও ক্ষতি হবে এবং তার পাশাপাশি আমরা যারা আছি সবারই আর কি ক্ষতি হবে। তো এরকম আরো বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে। তো এরকম 5 থেকে 10 মিনিট ওখানে বসে থাকার পর হঠাৎ করে একটা জিনিস আমি প্রথমে এই জিনিসটা খেয়াল করতে পারি যে মানুষ পায়ে নুপুর পড়লে যে ধরনের একটা আওয়াজ হয়, সবার প্রথমে সে আওয়াজটা আমি শুনতে পাই। আমি আমার ফ্রেন্ডদেরকে বলি যে আমি একটা আওয়াজ শুনতে পাচ্ছি, তোমরা কি আওয়াজটা শুনতে পাচ্ছ? তো আমরা ফ্রেন্ডরা প্রথমে বলে যে না আমরা তো কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। এট এ টাইম ওরাও কিছুক্ষণ পরে বলে যে হ্যাঁ ওরাও পায়ের নুপুরে আওয়াজটা শুনতে পাচ্ছে। তো আপনার মানুষ পুকুরের পানিতে গোসল করলে যে ধরনের শব্দ হয় আর কি, আমরা কিছুক্ষণ পরে আবার সেই ধরনের শব্দ শুনতে পাচ্ছি। আমরা নৌকায় বসে আছি, আমরা পাশেই দেখতে পাচ্ছি পানি লড়তেছে, কে জানি নেমে গোসল করতেছে। এরকম বিভিন্ন ধরনের আমরা জিনিস আমরা এক্সপিরিয়েন্স করতে পারি। তো আমরা হতভম্বের মতো জিনিসগুলা শুধু দেখতে থাকি। আর কি বলবো, বলার কোনো ভাষা নাই। মানে বলতে গেলে এক কথায় আমরা সবাই হিপনোটাইজের মতো কি হচ্ছে আমরা শুধু জিনিসটা সেটা শুধু আমরা এক্সপিরিয়েন্স করতে থাকি। তো কিছুক্ষণ পর আমাদের আসলে হুঁশ আসে যে আমাদের আসলে এখানে আর বেশিক্ষণ বসে থাকা ঠিক হবে না। এনি পসিবল আমাদের এখান থেকে বের হয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই মৃত্যুকূপ থেকে বের হয়ে আমাদের বাসায় চলে যেতে হবে। তো আমরা সবাই ওইখান থেকে নৌকা থেকে নেমে আমরা সবাই আর কি বাসার দিকে যাওয়ার জন্য রেডি হই। তো এভাবে কিছুক্ষণ হাঁটার পরে যখন আমরা ঘাট থেকে বের হয়ে আমরা যখন সাঁকোর উপরে উঠি তখন হঠাৎ করে কেন জানি মনে হয় আমাদের ভিতরে কেউ একজন মিসিং আছে। তো আমি হঠাৎ করে পিছে তাকিয়ে দেখি যে আমরা ছিলাম 8 জন, আমরা 7 জন আছি, আমাদের ভিতরে একজন নেই। তখন আমার বোঝার আর বাকি নেই, সে একজন হচ্ছে আমার সেই ছোট ভাই যে আমাকে বারবার বাধা দিয়েছিল যে ভাই আমাকে নিয়ে যেয়ে না, আমার উপর জিনের আসর আছে, নিয়ে গেলে প্রবলেম হবে। তো বিশ্বাস করেন রাসেল ভাই, একটা সেকেন্ড চোখের পানি আমরা কেউ ধরে রাখতে পারি নাই। সবাই আমরা বাচ্চা ছেলেদের মতো কান্নাকাটি শুরু করে দিই। আমার ফ্রেন্ডরা রীতিমতো আমাকে গালাগালি শুরু করে যে ওর এই অবস্থা আমার জন্য। তা আমি নিজের ভুল নিজেকে নিজের কাছে খুব অপরাধী মনে হচ্ছিল। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তোর এখানেই দাঁড়া, আমি ভিতরে গিয়ে দেখে আসি ওর কি অবস্থা। এই কথা বলার পর ওরা আমাকে আরো বেশি গালাগালি শুরু করতে থাকে, বলে যে না, ওরা কোনো অবস্থাতেই আমাকে একা যেতে দেবে না। ওরা আমাকে নিয়ে প্রথমে আমার সে ছোট ভাই যাদের বাসায় আমরা স্টে করি সে বাসায় যায়, গিয়ে ওদের প্যারেন্টস কে ডাকাডাকি করে ওদেরকে পুরা ব্যাপারটা খুলে বলে। তো ওদের প্যারেন্টস তো আমাদের সবাইকে প্রচুর পরিমাণে বকাঝোকা, মানে বড়রা শাসন করলে যেরকম হয় সেরকম একটা অবস্থা। বলতেছে আমার সে ছোট ভাইকে যে ওরা তো ঢাকা থেকে আসছে, ওরা এই ঘাট সম্বন্ধে কিছু জানে না, কিন্তু তুই তো এখানকার, তুই তো জানো যে এই ঘাট সম্বন্ধে অনেক হিস্টোরি আছে, এখানে অনেক খারাপ কিছু আছে, তুই জেনে শুনে এত রাতের বেলায় কিভাবে ওদেরকে নিয়ে গেলি? এখন ওই ছেলেটার যদি কিছু হয় ওর বাবা মার কাছে ওরা ঢাকায় গিয়ে কি জবাব দিবে? তো যাই হোক, আমরা সবাই হাতে টর্চ নিয়ে বের হয়ে যাই। তো আমরা কিছুক্ষণ পরে আবার সেই শ্মশান ঘাটে ফিরে আসি ওকে খোঁজার জন্য। এভাবে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে আমরা সেই কালী মন্দিরের সামনে আবার চলে আসি। কালী মন্দিরের সামনে এসে আমরা যখন আমাদের চোখ যখন সেই ঘাটের নৌকার উপরে পড়ে, আমরা দেখি সেই নৌকার উপরে আমাদের সেই ছোট ভাই সে শুয়ে আছে। আমরা দৌড়াদৌড়ি করে গিয়ে ওর চোখে পানির ঝাপটা দিই, কিন্তু ওর কোনো জ্ঞান আসে না। তো আমরা সবাই মিলে ওকে ধরে বাসায় নিয়ে যাই। বাসায় নিয়ে অনেক ডাকাডাকি করি, ওর চোখ মুখে অনেক পানির ঝাপটা দিই, কিন্তু রাসেল ভাই ওর তখনও জ্ঞান আর কি আসে নাই। তো তারপরের দিন সকালবেলায় আমরা ওকে ঢাকা নিয়ে আসি। ঢাকা নিয়ে এসে আমরা ওকে হসপিটালে ভর্তি করি। ওর বাবা মা ব্যাপারটা জানতে পারে। 3 দিন পরে রাসেল ভাই ওর জ্ঞান আসে, কিন্তু তখনও ও কথা বলার মতো ওর পরিস্থিতি ছিল না। দীর্ঘ 1 মাস ওর চিকিৎসা করার পর ও যখন হালকা হালকা কথা বলার মতো ওর যখন পরিস্থিতি হয়, তখন ওর মুখ থেকে আমরা যখন পুরো ঘটনাটা শুনতে পাই, বিশ্বাস করেন আসলে আমরা এটা কোনো অংশে মানে ছবির কোনো কাহিনী থেকে কম না। আমরা ওর মুখ থেকে যখন ঘটনাগুলো শুনি আমরা রীতিমতো আমরা নিজেরাই মানে মানে এমন একটা অবস্থায় গিয়েছিল যে আসলে এরকম একটা ঘটনার শিকার যে হতে হবে এটা আমরা আসলে জানতাম না। ওর মুখ থেকে আমরা যেরকম শুনতে পাই আমি ঠিক সেভাবেই বলছি খুব সংক্ষেপে। ও বলে যে যখন আমরা ওইখান থেকে আমাদের বাড়ি ফেরার পথে আমরা যখন রওনা দেই, তখন
ওর নাম ধরে কে যেন পিছন থেকে ডাক দেয়। আমি একটা কথা আগেই বলেছিলাম রাসেল ভাই, যে আমার ছোট ভাই আগেই বলে দিয়েছিল যে বাসা যাওয়ার পথে কেউ যদি আমাদের নাম ধরে যদি ডাক দেয়, দয়া করে কেউ পিছে তাকাবেন না। কিন্তু আমার ওই ছোট ভাই এটাই ভুল করে ফেলে, ওর নাম ধরে যখন ডাক দেয় ও পিছে তাকায়, তাকায় দেখে যে আমি না কেউ কি পিছন দিক থেকে আমি যে ডাকতেছি যে ফয়সাল এদিকায়, ফয়সাল এদিকায়। তো মানুষ হিপোটাইজ হয়ে গেলে আর কি ঠিক যেমন হয়, ওই হিপনোটাইজের মতো আমার ডাকে সাড়া দিতে দিতে আমি যেদিকে যাই ও নাকি আমার পিছে পিছে নাকি আসতে থাকে। তা আমি নাকি ওকে সেই কালী মন্দিরের ঘাটের পারে নাকি আমি ওকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর হঠাৎ করে ওইখানে ওর হুশ আসে। হুশ আসার পর ও যখন দেখতে পারে যে ও এখানে কিভাবে আসলো, ও জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে ওখান থেকে পালায় যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওর পা ওইখান থেকে এক বিন্দু মাত্র লড়লো না। ওর জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে গলা চেঁচিয়ে আমাদেরকে ডাকার চেষ্টা করে, কিন্তু ওর গলা থেকে এক বিন্দু মাত্র আওয়াজও বের হয় নাই। তো ও রীতিমতো সেন্সলেস হয়ে পড়ে যায় পরিস্থিতি শিকার হয়ে। তো তারপরেই তো আমরা আর কি ওকে ওইখান থেকে ওই অবস্থায় ওকে পাই। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আমার কাছে বাড্ডা থেকে রিসান লিখেছেন যে অডিও ক্লিপটা খুব ভালো লাগছে। ওয়াসি আমাদের লিখেছেন যে লাস্ট স্টোরি অডিও ক্লিপের কথা বলছেন, সেটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তিমাথ আমাদের SMS করেছেন ময়মনসিং থেকে, এবং তার কাছেও ভালো লেগেছে। তাসবির আমাদেরকে SMS করেছেন এবং তার কাছে একটা হরর স্টোরি রয়েছে এবং এটা ইন্ডিয়া থেকে তিনি পেয়েছেন। সো আমার মনে হয় যে আপনি দেরি না করে ইমেইল করে দিতে পারেন আমাদের ঘটনাটি ভূত@radiofurti.fm। এইটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। রিয়া ময়মনসিং থেকে আমাদের লিখেছেন রাসেল ভাই অনেকদিন পর আবার আমি ব্যাক করেছি, এবং শারমিন আখতার আমাদের ঢাকা থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে ঢাকার কেরানীগঞ্জ থেকে তিনি বলছেন যে ভূত FM তিনি অনেক ভালোবাসেন। এছাড়াও তুর্য আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি তাসিমুল রাফি হবিগঞ্জ থেকে, এবং তার এটা ফার্স্ট SMS। আমাদেরকে সানি ময়মনসিং থেকে SMS করেছেন, আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি ফাতেমা, এছাড়াও আমাদের খুলনা থেকে SMS করেছেন। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি আরো অনেকে SMS করেছেন। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ফেসবুকেও দেখতে পাচ্ছি মান্না চৌধুরী লিখেছেন অডিও ক্লিপটা অনেক ভালো হয়েছে। আমাদেরকে রতন লিখেছেন রতনের ঘটনাটা চরম, আমার নামও রতন, তিনি বেশ ভয় পেয়েছেন তাই লিখেছেন। আমাদেরকে এছাড়াও ছদ্মবেশী ব্লগার রিটার্নস লিখেছেন যে হ্যাঁ আমি এই শ্মশানের কথা জানি, ঘটনাটি সত্যি রাসেল ভাই। শিহাব আমাদের SMS করেছেন ফুর্তি অ্যাপ দিয়ে তিনি শুনছেন এবং তার কাছে খুব ভয় করছে। শিহাব আপনি কোন জায়গা থেকে শুনছেন যদি আমাদের জানাতেন তারা একটু ভালো হতো। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে এমডি রাজান রাজু আমাদের লিখেছেন এবং আমাদেরকে তিনি বলছেন যে ভয় শুধু ভয় কি যে মজা সেটা ফিল করলে অসম্ভব আচ্ছা ভয় ফিল না করতে পারলে অসম্ভব মজা মিস হবে, এরকম টাইপের কিছু তিনি বোঝাতে চেয়েছেন। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই এখানে কমেন্ট করেছেন এবং রুবেল মাহমুদ লিখেছেন ভাই একবার কমেন্টটা পড়েন, বাট কমেন্টটা কি, এটাই তো কমেন্ট না। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে আব্দুল্লাহ আল সাগর লিখেছেন মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে তিনি শুনছেন এবং রেগুলার তিনি আমাদের এখানে শোনেন, আমাদের সাথে রয়েছেন। আমাদের কাছে আরো বেশ কিছু অনেকে দেখতে পাচ্ছি যে আমাদেরকে এখানে মেসেজও করছেন, মানে ইনবক্স করছেন অনেকে আমাদের যে পেজটা রয়েছে। আমি একটু বলে দিই আমাদের সাথে যদি ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhutfm.russell। আমাদেরকে দেখতে পাচ্ছি যে দুবাই থেকে শুনছেন একজন, নামটা এটা ফেসবুকে এখানে নামটা আসেনি, এবং আমাদের এখানে আরো একজন লিখেছেন যে আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি টার্কি থেকে ভূত FM শুনছি। আচ্ছা আমরা স্ক্রিনশট নিয়েছিলাম এই জন্য এখানে আসে নাই। ওকে, মানে সব SMS গুলো যদি এখন পড়া সম্ভব না সেই জন্যই। আমাদেরকে দেখতে পাচ্ছি যে আচ্ছা এটা হচ্ছে মোহাম্মদ লিখেছেন এটা যে তিনি টার্কি থেকে শুনছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক দূরে আছেন তাও আমাদের সঙ্গে রয়েছেন, আমাদেরও অনেক বেশি ভালো লাগছে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। আমাদেরকে আচ্ছা আগের SMS-টি যিনি করেছেন তিনি হচ্ছে সৌরভ হোসেন, যেটা আমি বলেছিলাম তিনি হচ্ছে দুবাই থেকে শুনছেন। ওকে সৌরভ, অনেক অনেক শুভকামনা থাকলো আপনার জন্য। আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো এবং অডিও ক্লিপটির প্রচুর প্রশংসা পেয়েছি। আমরা চাই যে আপনারাও এরকম ধরনের ঘটনা আরো বেশি বেশি করে আমাদেরকে পাঠান। চলে যাচ্ছে ছোট্ট বিরতিতে, ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. The night comes alive.
Yes, the night comes alive with গ্রামীণ ফোন শুনছেন সবসময় রেডিও ফুর্তি এবং আমি রাসেল সাথে আমার সাথে বসে মাসুম এবং আজকে অতিথিরা এন্ড ওয়েলকাম ব্যাক। আশা করছি যে ঘটনাগুলো আপনারা শুনছেন সেই ঘটনাগুলো আপনাদের কাছে ভালোই লাগছে। আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর ঘটনা আমরা শুনবো। হাই লিসেনার্স, আমি উত্তম সাভার থেকে এসেছি। শুনি আপনার ঘটনা। সরাসরি রাসেল ভাই ঘটনায় চলে যাই। ঘটনাটি মূলত আমার সাথে ঘটে 1996 কি 97 সালের দিকে, এবং ঘটনাটি যে জায়গায় ঘটে সেটি হচ্ছে ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা একটি কলোনির ভিতরে। তো আমার জন্ম সেখানেই হয়েছে, বাবা সেখানে চাকরি করতেন, তো সেই সুবাদে সেখানেই জন্ম এবং সেখানেই আমার বেড়ে ওঠা। তো সেই কলোনির মধ্যে যে বিল্ডিংটাতে থাকতাম সেই বিল্ডিং এই আর কি ঘটনাটি ঘটে, এবং প্রত্যক্ষভাবে আমি অবলোকন করি এবং আমার পরিবারের সাথে ঘটনাটি ঘটে যায়। তো তার আগে একটু প্রথমে বলে রাখি, আমরা যে বিল্ডিংটিতে থাকতাম সেই বিল্ডিং এ টোটাল 16টি পরিবার থাকতো, 16টি ফ্যামিলি থাকতো। তো আমরা 4 তলায় থাকতাম। তো ওই বিল্ডিং এর কোনো কিছু একটা উপস্থিতি আছে সেটা আগে থেকে অনেকেই জানতো বা অনেকেই দেখতো। বিষয়টি এমন যে রাতের বেলায় কখনো কেউ মশলা বাচ্ছে গভীর রাতে, অথবা ঘোড়া দৌড়াচ্ছে, এরকম কোনো শব্দ পেত। তো বিষয়টি প্রথম দিকে কেউ পাত্তা না দিলেও পরবর্তীতে বারে আমলে না নিয়েও চলে না বিষয়টি। তো এটি নিতে থাকে এবং আশেপাশের বিল্ডিং থেকেও কিন্তু অনেকে এইভাবে বলতে থাকে যে আপনাদের বিল্ডিং এর রাতের বেলায় এত রাতে কে হাঁটে, যে কিছু একটা হাঁটছে বা কিছু একটা উপস্থিতি আছে, এরকম মানুষ বলছে আর কি। তো ওই বিল্ডিং এর একজন আন্টি একদিন রাতের বেলায় হঠাৎ করে চিন্তা করলো যে আসলে কি হচ্ছে, যে এই বিষয়টা আসলে দেখা দরকার। তো সেটা দেখার জন্য উনি রাত 2টা কি 2:30টার দিকে একবার ছাদে ওঠেন। ছাদে ওঠার পরে উনি দেখেন যে খুব 8 থেকে 10 ফুটের একটি লোক আলখেল্লা কোনো কিছু একটা পরে হাঁটছে। তো এটা দেখার পরে উনি আর কোনো কিছু বলতে পারেন না এবং ভয়ে উনি নিচে নেমে বাসায় চলে আসেন। এবং এই ঘটনাটা হওয়ার পরে উনি আর কাউকে এই বিষয়টি বলেন না। তো মূল যে ঘটনাটা আমার সাথে ঘটে সেটি হচ্ছে যে 1996 কি 97 এর দিকেই, এপ্রিল কি মে মাসের দিকে, তখন আমার ফার্স্ট টার্ম পরীক্ষা শেষ হয়েছে। এর কয়েকদিন পরে আর কি আমরা মামার বাড়ি ময়মনসিংহ যাব। তো বিকালবেলা অ্যাজ ইউজুয়াল আমরা সবাই যখন খেলাধুলা করছিলাম, খেলাধুলা করার পরে আমরা ওই দিন কালবৈশাখী ঝড়ের একটি অপশন এরকমই ছিল, যে কালবৈশাখী ঝড় হবে এরকম একটি ভাব। তো বিকালবেলায় আমরা একটু তাড়াতাড়ি বাসায় চলে আসি, এবং ওই সময়ে যেটা হতো যে বিল্ডিং এর বিকালবেলা সব আন্টিরা আবার বিকালে নিচে নামতেন এবং সবাই সবার সাথে কথা বলতেন আর কি, কথা বলে আবার সন্ধ্যার সময় চলে আসতেন, এরকম কি ছিল। তো ওই দিন একটু আগেই চলে আসছেন, যেহেতু আকাশের অবস্থা খুব বেশি ভালো ছিল না এবং ঝড়ের একটি আভাস ছিল, সেজন্য চলে আসে। তো মূল ঘটনাটি ঘটে হচ্ছে সন্ধ্যা 7টা কি 7:30টার দিকে। হঠাৎ করে অনেক বৃষ্টি হচ্ছে এবং মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং প্রচুর ঝড় আর কি, বাতাস। ওই সময়ে হঠাৎ করে আমার বাবা নিচ থেকে আমাকে এবং আমার বড় ভাইকে ডাকছেন। যে তার আগে এই বিষয়টি একটু বলে রাখি সবার জন্য সহজ হবে। সেটা হচ্ছে আমার বাবার কোমরে একটু অপারেশন হয়। অপারেশন হওয়ার কারণে উনি বাজার নিয়ে যখন আসতেন তখন আর 4 তলায় উঠতে পারতেন না সেই বাজার নিয়ে। তো যার জন্য আমাদের 2 ভাইকে ডাকতেন, আমরা 2 ভাই নিচে যেতাম এবং বাবার বাজারগুলি নিয়ে উপরে চলে আসতাম। তো ওই দিন যথারীতি এই ঝড়ের মধ্যেই বাবা ডাকছেন আমাদের 2 ভাইয়ের নাম ধরে। বাবা ঠিক যেভাবে ডাকেন সেম ওই গলায় আর কি বাবাই ডাকছেন। আমরা মনে করছি যে বাবাই ডাকছেন, কিন্তু মা তাকাচ্ছেন নিচে, জানলা দিয়ে নিচে তাকাচ্ছেন, কিন্তু বাবাকে আর দেখতে পাচ্ছেন না। তো বাবাকে দেখতে পাচ্ছেন না, মা বারান্দায় যাচ্ছেন, দেখছেন না, দেখা যাচ্ছে না, কিন্তু এদিক দিয়ে ডেকেই যাচ্ছেন বাবা। তো হঠাৎ করে মা একটু ভয় পেয়ে যায় যে আমি কাউকে দেখছি না, কিন্তু তারপরেও ডেকে যাচ্ছে। তো শুধুমাত্র এখানে যদি আমাদের মধ্যে বিষয়টি সীমাবদ্ধ থাকতো তাহলে ভালো হতো, বা আমরা বুঝে নিতাম যে আমাদের কোনো ভুল হচ্ছে বা মার কোনো ভুল হচ্ছে বা আমার বড় ভাইয়ের কোনো ভুল হচ্ছে, কিন্তু বিষয়টি তা না। এটি আমরা প্রমাণ পাই এইভাবে যে পাশের বাসার যে আন্টি আছেন এবং ওইখানে এক দাদা ছিলেন, সেই দাদা এবং আন্টি দুজনেই আমাদের বাসায় এসে নক করেন ওই সময়। তো বলতেছেন যে ওই গৌতমের বাবা ডাকছে নাকি, আমার বড় ভাইয়ের নাম গৌতম। তো গৌতমের বাবা ডাকছে, গৌতমের মা আপনি কি শুনতে পাচ্ছেন না? পরে মা বলছে যে হ্যাঁ বৌদি, আমি তো শুনতে পাচ্ছি, কিন্তু আমি তো কাউকে দেখছি না। তো বাপ্পিদাও বলছে যে কাকিমা, কাকু তো ডাকছে নিচ থেকে। তো কাকা ডাকছে, তো বাপ্পি আমি তো দেখতে পাচ্ছি না, তুমি কি একটু দেখবে? তো বাপ্পিদা সিঁড়ি দিয়ে একটু নিচে যায়, নিচে যাওয়ার পরে বাপ্পিদাও সিঁড়ি জানলা দিয়ে দেখেন, নিচের দিকে তাকান, কিন্তু বাবাকে আর খুঁজে পান না।
কিন্তু এদিক দিয়ে ডেকেই যাচ্ছেন। তো এর মধ্যে মা বললেন যে তাহলে আমি নিচে যাই। তো মা যখন সিঁড়ি দিয়ে নিচে নামতে যাবে, হঠাৎ করে বাপ্পিদার মনে হলো যে যেহেতু কোনো কিছুর একটা উপস্থিতি আছে, সামথিং ইজ রং, কিছু একটা হচ্ছে। তো বলছে যে কাকিমা আপনারা নিচে যেতে হবে না, আমি এই বিষয়টি বুঝতে পেরেছি যে সামথিং ইজ রং, মানে কিছু একটা হচ্ছে, যেহেতু কাকাকে দেখা যাচ্ছে না এবং ডেকেই যাচ্ছে, তো আপনারা যেতে হবে না, আপনি বরং বাসায় চলে যান। তো এর মধ্যে মা যখন বাসায় আসবে, সিঁড়ি দিয়ে বাসায় উঠছে, এর মধ্যে আমার বড় ভাই ওই দরজার মধ্যে দাঁড়িয়েছিলেন। তো বাতাসে এমন ভাবে দরজা লাগলো যে ভাইয়ের হাতের মধ্যে খুব জোরে ব্যথা পেল, এবং ব্যথা পাওয়ার কারণে ভাইয়াকে নিয়ে অনেক বেশি দৌড়াদৌড়ি, বরফ দিয়ে ওইখানে ওই বিষয়টি নিয়ে দৌড়াদৌড়ি। হঠাৎ করে এই বিষয়টি যখন বাসায়, এই যে আমরা ভেতরে ঢুকলাম, তো মা জানলা দিয়ে দেখছেন, তারপরেও পাচ্ছেন না বাবাকে, কিন্তু এদিক দিয়ে ডেকেই যাচ্ছেন। মা আবার বারান্দায় গেলেন, বারান্দার লাইট নিভিয়ে চলে আসলেন, তো হঠাৎ করে লাইটটি জ্বলে গেল। তো লাইটটি জ্বলে গেল, মা আবার গেলেন, আবার লাইটটি নিভিয়ে আসলেন, আবার লাইটটি জ্বলে গেল। তো বারবার লাইট কে জ্বালাচ্ছে, আমি তো আর জ্বালাচ্ছি না, মা বলছেন। তো এরপর আমি জানলার কাছে গেলাম, জানলার কাছে গিয়ে বসলাম যে না দেখি আসলে কি হয়। মা আবার গেলেন এবং লাইটটি অফ করলেন। অফ করে আসার পরে আবার লাইটটি অটোমেটিক্যালি জ্বলে গেল। এই বিষয়টি খুব অদ্ভুত লেগেছে রাসেল ভাই, সেটির কোনো আমি আজ পর্যন্ত কোনো জবাব পাইনি বা সেটির কোনো উত্তর আমি পাইনি এই বিষয়টি। তো এদিক দিয়ে ঝড় বৃষ্টি হওয়ার পরে মা বাসায় যখন, তো আমাদের দুই ভাইকে নিয়ে একসাথে বসে আছেন, মা সব কাজ বাদ দিয়ে, যেহেতু ভয় পেয়েছেন বা কোনো কিছু একটা হচ্ছে বোঝা যাচ্ছে, কিন্তু এর পরবর্তীতে যখন ঝড় বৃষ্টি কমলো, তো বাবা 9টা কি 9:30টার দিকে বাসায় আসলেন। তো বাসায় এসে নক করার পরে যখন ঘরে ঢুকলেন, মা যথারীতি জিজ্ঞেস করলেন যে তুমি কি সন্ধ্যার থেকে এসেছিলে কিনা বা দুই ছেলেকে ডেকেছিলে কিনা। বাবা বললেন যে না, আমি তো অফিস থেকে বেরোয়, আমরা সব কলিগরা ছিলাম ক্লাবে, আমি এত ঝড় বৃষ্টির মধ্যে কিভাবে আসবো। ঠিক আছে, আমরা সবাই ক্লাবের মধ্যে আটকা ছিলাম এবং বৃষ্টি কমার পরে আমরা এখন আসলাম, সবাই সবার বাসায় গেলাম, আমিও বাসায় আসলাম। তখন আর বুঝতে বাকি রইল না যে আসলে ঘটনাটি কি ঘটেছে। তো বাবা যেহেতু আমাদেরকে অনেক বেশি ভালোবাসতেন, বাবা ভয় পেয়ে গিয়েছিলেন বিষয়টি শুনে। তো বাবা চিন্তা করলেন যে আজকে ডেকেছে, কালকে না হয় আমাদের কোনো ক্ষতি করতে পারে, সেই জন্য বাবা কি করলেন যে ছাদে গেলেন, যেহেতু আগে থেকেই জানতেন। তখন আর এই ছোট তো এত বিষয় নিয়ে ঘাটাঘাটি করতাম না, তো তারা জানতেন আর কি বিষয়গুলি। তো কোনো বিপদ যাতে না হয় সেজন্য বাবা ছাদে গেলেন বাপিদাকে সাথে নিয়ে, পাশের বাসার সেই দাদাকে নিয়ে। যাওয়ার পরে সাথে হারিকে নিয়ে গেলেন। তো নিয়ে যাওয়ার পরে যে বিষয়টি হলো যে বাবা দেখলেন যে কে 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 ছাদে এরকমই করছেন, শব্দ দিচ্ছেন। তো দেখলেন যে ছাদের কোণার মধ্যে কেউ একজন সাদা ঘুমটা দিয়ে কেউ একজন বসে আছে, কিন্তু ভেতরে মানে একটা শেপ আর কি, জাস্ট ঠিক আছে এরকম একটি শেপ। বাবা যখন আবারও বললেন কে, জাস্ট ঘুমটাটি একটু তাকালো, মাথাটা ঘুরে তাকানোর পরে মানে ভেতরে আর কোনো কিছু দেখা গেল না, জাস্ট ঘুমটাটাই দেখা গেল, সাদা একটা ঘুমটা অন্ধকারের মধ্যে দেখা গেল এবং তখনই ঘুমটাটি উড়ে চলে গেল। ঠিক আছে, এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। এবং আমি অলরেডি দেখতে পাচ্ছি আমাদেরকে অনেকে SMS করছেন এবং SMS করে জানাচ্ছেন কেমন লাগছে তাদের কাছে সবকিছু। মাস্তাকিং আমাদের SMS করেছেন এবং ভালো লাগছে সেটা জানিয়েছেন। ফুর্তি নাহিদ আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আমরা অনেক মজা পাচ্ছি। থ্যাংক ইউ। আসলে আমাদের 7 দিন ধরে যে কষ্টটা, সেই কষ্টটা তখনই সব সার্থক মনে হয় যখন আপনারা বলেন যে হ্যাঁ ভালো লাগছে। আসলে এই পরিশ্রমটা আমরা করি আপনাদের জন্য, যে আমরা কিন্তু পুরো মুহূর্তটা তাকিয়ে থাকি আপনাদের SMS, আপনাদের ফিডব্যাকের জন্য, যে কেমন লাগছে আপনাদের কাছে। এটাই এই আমাদের মানে সবচেয়ে বড় পাওয়াই এটা। যদি আপনাদের ভালো লাগলে তখন আমাদের ভালো লাগে। যত না বেশি আপনাদের ঘটনা পড়ে মজা পাই, তার চাইতে বেশি মজা পাই যখন আপনাদের রেসপন্স পাই। সো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, সেটাই আশা করব। উজ্জ্বল আমাদের SMS করেছেন চিটাগং থেকে, এবং আমাদেরকে রাজীব SMS করেছেন আমাদেরকে। সুস্মিতা বণিক লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে মুস্তাকিম SMS করেছেন। জাহাঙ্গীর আমাদের রাজশাহী থেকে SMS করেছেন, তার কাছে খুব ভালো লাগছে। জুই আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন খুব ভয়ের হচ্ছে আমাদেরকে। এছাড়াও জুথি SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আফরোজা অঙ্কন আফরোজা, আপনার নামটা কি দুটোই নাকি আমি ঠিক বুঝি নাই। অঙ্কন আফরোজা দুজন মিলে মনে হয় SMS করেছেন একটিতে।
এলিফ্যান্ট রোড থেকে করেছেন। তাদের অবশ্য ভয় লাগছে না। আমাদেরকে অভি SMS করেছেন এবং গাজীপুর থেকে তিনি SMS করেছেন এবং তিনি বলছেন যে ভূত এফএম আসতে চাই। ভূত এফএম আসতে হলে আপনার তো অ্যাড্রেস জানাই আছে, আপনি জাস্ট ঘটনাটা পাঠিয়ে দিন, ব্যাস তাহলে হয়ে যাবে। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে bhuthfm@radio40.fm। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি, আচ্ছা, এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে মানে অনেকগুলো জাস্ট ভয় পাচ্ছেন, এটাই অভি এবং অঙ্কন এবং আফরোজা জানিয়েছেন 13টি SMS দিয়ে। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে এছাড়াও পারিসা SMS করেছেন ঢাকা থেকে এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে অর্ক SMS করেছেন আমাদেরকে বনানী থেকে পূর্ণ, এবং তিনি বলছেন ইমেল কি বাংলা ফরম্যাটে লিখতে পারবো? ডেফিনেটলি আপনি বাংলায় লিখতে পারবেন, আপনি যে কোনো ফরম্যাটে লিখতে পারবেন, বাংলা ইংলিশ যেটাতে লিখেন না কেন। আপনি চাইলে ওয়ার্ড ফাইলে লিখে সেটা অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন, আপনি চাইলে সরাসরি মেইল যেভাবে লিখেন সেভাবে লিখতে পারেন। অভ্র ইউজ করে আপনি বাংলাতেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে হানিফা SMS করেছেন, লিখছে যে নাইস। আমাদেরকে মোস্তাক সিরাজগঞ্জ থেকে SMS করেছেন এবং তাদের সাথে রয়েছেন তাদের ছোট্ট বেবি মাহিশা, তার ওয়াইফ তাবাসসুম, তারা শুনছেন আমাদেরকে। মোহাম্মদপুর থেকে আমাদেরকে আকাশ SMS করেছেন এবং তিনি এনজয় করছেন অনেক। আমাদেরকে ছাড়াও আরো অনেকেই এখানে SMS করছেন দেখতে পাচ্ছি। শহীদুল SMS করেছেন আমাদেরকে, শহীদুল এবং মাজেদা, এবং আজকের ঘটনাগুলো তার কাছে ভয়ের লাগছে। ওকে, আমরা চলে যাই আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি অভি যশোর থেকে বলছি আর কি। ওকে, আপনি আজকে যশোর থেকে এসেছেন এবং সরাসরি আমাদের স্টুডিওতে এসেছেন। জি। আমরা একটু আগে একটা যে কাকের ঘটনা শুনলাম, তাই না? দাঁড় কাকের একটা ঘটনা শুনলাম। আমি আপনার কাছে ওই ঘটনাটা শুনতে চাইছি যে আপনার কি হচ্ছে জিনিসটা। এটা হচ্ছে আমাদের বাসার ব্যাপার আর কি। এটা যশোর পালবাড়ির মোড়ে আমাদের নিজেদের মানে বাসার আমাদের 3 তলাতে একটা রুম ছিল, ওই রুমে একটা মেয়ে সুইসাইড করে আর কি। এরপর থেকে আমাদের বাসায় নানা ধরনের ইনসিডেন্টস হয়। আর যেহেতু আমি একজন প্রফেশনাল এক্সারসাইজ হিসেবে কাজ করছি অনেকদিন ধরে, তো আমি ওটার প্রবলেম সলভ করার জন্য কিছু কাজ করি আর কি। কাজ করার এক পর্যায়ে এটা মোটামুটি সলভ হয়, কিন্তু কিছুদিন পরে জিনিসটা আবার প্রকটভাবে আমাদের উপরে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে, ঘর পর্যন্ত চলে আসে, নানান ধরনের সমস্যা ক্রিয়েট করে। তখন আমি একটু রাগের বশেই আমার আমি যতটুকু জানি বা যতটুকু আমার পড়াশোনা তার উপরে কিছু খারাপ কাজ করে বসি আর কি, যে ওদেরকে খারাপ করার জন্য যেটা করা দরকার সেটা আমি করে ফেলি আর কি। এবং তারপর থেকে কোনো প্রবলেম হয় না। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তার 1 সপ্তাহ পর থেকে আমি মেইন প্রবলেম গুলো ফেস করা শুরু করি আর কি। যে আমার এখানে বাসায় একটা বিশেষ সাইজের কাক আমি দেখতে পাই, এবং কাকটা প্রায় আমার জানালার কাছে এবং জানালার আশেপাশে, ইভেন আমি যেখানে যাচ্ছি সেখানেই আমার আশেপাশে কাকটা থাকছে। কাকটার বর্ণনাটা না দিলে আসলে বলাটা একটু মুশকিল হবে যে কাকটাকে কেন আমি আলাদা করে বলছি। সচরাচর দারকাক যেগুলো হয় সেগুলো চোখ কিন্তু বোঝা যায় না, ওগুলো চোখগুলো কালো হয়, কিন্তু এটার চোখটা স্পষ্ট এবং এটা বোঝা যায় যে এটা একেবারে পুরোপুরি লাল। এবং কাক হা করলে কিন্তু ভিতরটাকে লাল দেখা যায়, কিন্তু এটা কাকটা সম্পূর্ণ সবসময় হা করে থাকে এবং এর ভিতরটা পুরোপুরি সাদা, একেবারে নিট এন্ড ক্লিয়ার বোঝা যায় আর কি। এই যে কাকের যে প্রবলেমটা ফেস করার পরে আমি আমার স্যারের সাথে কন্ট্যাক্ট করি যে এটা কিভাবে সলভ করা যায়। তো কোনোভাবে এটা সলভ করা যায়নি। ইভেন আমি আজকে গতকাল আজকে আসার আগের দিন আর কি, আমি আমার ছোট ভাইয়ের সাথে বাইকে যাচ্ছিলাম। তো বাইকের সামনে দিয়ে জাস্ট কাকটা ক্রস করে গেল। আমার বাম পাশে মানুষ ছিল, ডান পাশে মানুষ ছিল। এত নিচ দিয়ে ওই কাকটা কিভাবে ক্রস করে গেল যেটা আমার ভাইও বুঝতে পারলো না, ছোট ভাইও বুঝতে পারলো না। ভাই মনে করলো অন্য কিছু, বা আমি জিনিসটা বুঝে নিলাম আসলে ব্যাপারটা কি হচ্ছে। তো ওইটা আজকে আমি ঢাকায় আসছি, আমি ঢাকায় যখন আমি গাবতলীতে নেমেছি আর কি, কল্যাণপুরে যখন নেমেছি, ইভেন তখনও আমার সাথে আপনি দেখতে পান শুধু, না সবাই দেখতে পায়? না, আমি একা দেখছি না, সব আমার সাথে যারা আছে তারাও দেখছে। আমি ফার্স্ট টাইম মনে করেছিলাম এটা অডিটরি হ্যালুসিনেশন হতে পারে, কারণ আমি যেহেতু এক্সারসাইজ হিসেবে কাজ করছি আজ 4-5 বছর ধরে, তো এটা আমার অডিটরি হ্যালুসিনেশন হতে পারে। তো আমি এটা আমার সাথে যারা আছে তাদেরকে দেখাচ্ছি যে দেখো ওইটা কি তুমি দেখতে পাচ্ছ কিনা। তারা বলছে হ্যাঁ ভাই, 2টা কাক তুমি দেখতে পাচ্ছি বা 1টা কাক তুমি দেখতে পাচ্ছি। ওকে ফাইন, ওটি কাকটা কেন দরকার নেই, এটা স্টিল রানিং।
ওকে, অলরাইট, আপনাকে অনেক ধন্যবাদ এবং সবচাইতে বেশি যেটা কারণে ধন্যবাদ যে আপনি অনেক দূর থেকে এসেছেন এবং আজকে সরাসরি জার্নি করে এখানে এসেছেন। একটু আগে আপনি বলছিলেন যে আপনি ঘুমাচ্ছিলেন মানে টায়ার্ড হওয়ার কারণে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর বিং হিয়ার। আমরা চলে যাব আর একটা ছোট বিরতিতে, আমাদের বিরতি নিতেই হবে আসলে। বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. The night comes alive with grounding force. ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে, নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন, এবং আমার সাথে রয়েছে মাসুম। আজকের অতিথিরা হাতে খুব সময় কম, আমরা ছোট্ট করে একটা ঘটনা শুনবো আপনার। একদম ছোট করে আমাদেরকে বলবেন প্লিজ, হাতে টাইম কম। হ্যালো রাসেল ভাই, আমি অভি এগিন। এই ঘটনাটা হচ্ছে খুলনার একটা প্রত্যন্ত এলাকায়, যার ঘটনা বর্ণনা করছি। তিনি তিনি তার ওয়াইফ ছিল, তার ওয়াইফ ক্যান্সারে আক্রান্ত ছিল। তিনি অনেক চেষ্টা করেছিলেন তাকে বাঁচানোর জন্য, কিন্তু শেষমেশ তিনি বাঁচাতে পারেননি এবং একটা পর্যায়ে ওয়াইফটি মারা যান। এবং তার কিছুদিন পর তিনি আবার বিয়ে করেন আর কি, সেকেন্ড ওয়াইফ বিয়ে করার পরের দ্বিতীয় দিনের ভিতরেই এর একটা মানে আনন্যাচারাল ঘটনা ঘটে যায় আর কি। দেখা যায় যে ওই যে সেকেন্ড ওয়াইফটা আছে, সেই সেকেন্ড ওয়াইফটা প্রথম ওয়াইফের মতো বিহেভিয়ার করে। যেরকম প্রথম ওয়াইফ মাংস খেতে ভালোবাসতেন, কিন্তু দ্বিতীয় ওয়াইফ মাংস খেতে পছন্দ করতেন না, তিনি মাংসের গন্ধ সহ্য করতে পারতেন না। কিন্তু এই দ্বিতীয় দিনের পর থেকে দেখা যাচ্ছে যে দ্বিতীয় ওয়াইফ তিনি কন্টিনিউয়াসলি এই মাংসটা খেয়ে যাচ্ছেন এবং প্রায় 5 থেকে 6 কেজি পার ডে করে খাচ্ছেন। 2 দিন ধরে এই ধরনের প্রবলেম চলছে এবং একটা পর্যায়ে এসে মানে 5 থেকে 6 কেজি কিন্তু অনেক মাংস, হ্যাঁ, পার ডে, এবং 2 দিন কন্টিনিউ ধরে এটা খাচ্ছে আর কি। এবং একটা পর্যায়ে এসে এমন বিহেভ করা শুরু করলো এবং তার পাড়া প্রতিবেশীদেরকে সে এমন ভাবে ডাকা শুরু করলো যে মনে হচ্ছে যেন সে আগের যে ওয়াইফটা সে ফিরে এসছে। এবং ঠিক সেইভাবে সে বিহেভ করতে থাকলো এবং একটা পর্যায়ে সেই নিজে স্বীকার করলো যে আমি তোমার আগের ওয়াইফ, আমি তোমাকে শুধু দেখতে এসেছি। এবং এই ঘটনাটা আবার নিজের চোখে দেখা এবং নিজের সরজমিনে ভিজিট করা একটা ঘটনা। এবং আপনি বড় মানে আরেকটু টাইম থাকলে হয়তো আরো সুন্দর করে বলতে পারতেন, বাট থ্যাংক ইউ ভেরি মাচ। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি অনেক দূর থেকে এসেছেন এবং আমাদের সাথে ঘটনা শেয়ার করেছেন। আমরা পরবর্তী আমাদের একজন এসেছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন একটু আমাকে কাইন্ডলি যদি বলতেন। হ্যালো লিসেনার্স, আমি অর্ণব ইসলাম সৈকত, আমি মিরপুর 10 থেকে এসেছি। রাইট, এবং অর্ণব, আপনার কাছে আজকে তেমন কোনো ঘটনা নেই যে ঘটনাগুলো মানে সিলেক্টেড হবার মতন, বাট থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনি সঙ্গে করে আরেকজনকে নিয়ে এসেছেন। মানে এটাতে বোঝা যায় যে আপনার কি পরিমাণ লাভ এবং কেয়ার ভূত এফএম-এর জন্য, এবং আপনি একজনকে সঙ্গে করে নিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য।